আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। একটু ঘুমের মধ্যে আছো, ঘুম টুম জেরে চলে আসো ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ক্লাসে। একটু দ্রুত জয়েন হয়ে যাও, একটু দ্রুত জয়েন হয়ে যাও। ওকে, ইতিমধ্যে অনেকে চলে আসছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা কেমন আছো ভাইয়াকে একটু কমেন্টে জানিয়ে দাও। চলে আসছি ভাইয়া, চলে আসছি। অসংখ্য ধন্যবাদ। তোমরা যে ঘুমকে ত্যাগ করে নিজের স্বপ্নকে পূরণ করতে ভাইয়ার ক্লাসে চলে আসছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। চলে আসছি ভাইয়া, চলে আসছি। ধন্যবাদ। ঠিক আছে, একটু দ্রুত জয়েন হয়ে যাও। আর তোমাদের জন্য যে ক্রেস্ট পুরস্কারগুলো থাকছে সেগুলোর জন্য তোমরা অবশ্যই কি করতে হবে জানো? তাই দ্রুত ক্লাসটি বন্ধুদেরকে মেনশন করে দিবা এবং ঘুমে যারা বিভোর হয়ে কোনো ঘুমাচ্ছে তাদেরকে একটু ক্লাসে নিয়ে এসো এবং ক্লাসটি দ্রুত শেয়ার করে দাও। তোমাদের পাশাপাশি আমিও আমার টাইমলাইনে শেয়ার করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা কেমন আছো ভাইয়াকে একটু জানাবা এবং আজকের ক্লাসটি আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং তোমরা কে কোথা থেকে জয়েন হয়েছো একটু ভাইয়াকে কমেন্টে জানিয়ে দিবা। ভাইয়া কেমন আছেন? ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো সেটাও বলে দাও একটু দ্রুত। ওকে, অনেকে কমেন্ট করতেছে ফেনী থেকে, কুমিল্লা থেকে, নোয়াখালী থেকে, ওকে, চট্টগ্রাম থেকে। ওকে, চট্টগ্রাম থেকে অনেকে দেখতে পাচ্ছি আজকে, চট্টগ্রাম থেকে, নোয়াখালী থেকে, ওকে, জামালপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর। আরে ছাটগায়াদের দিকে আজকে মিলন মেলা হয়ে গেছে। অনেকে দেখছি চট্টগ্রাম থেকে, রাজশাহী, কুমিল্লা, সিলেট, বরগুনা, চট্টগ্রাম। ওকে, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা যারা ক্লাসটি শেয়ার করে দিয়েছো তোমরা একটু ডান লিখে ভাইয়াকে জানিয়ে দাও এবং পাশাপাশি যারা এখনো পর্যন্ত শেয়ার করে নাও তারা একটু দ্রুত শেয়ার করে দাও, যাতে তোমাদের পাশাপাশি ভাইয়ার ক্লাসটি জেনে বুঝে সুন্দর মতো তোমাদের বন্ধুরাও 70 মার্কস সিকিউতে নিশ্চিত করতে পারে। জয়পুরহাট, নরসিংদী, লক্ষ্মীপুর, কুড়িগ্রাম, ওকে, সিরাজগঞ্জ। শেয়ার ডান, শেয়ার ডান। ওকে, তোমাদের অসংখ্য ধন্যবাদ। বাগেরহাট, গাজীপুর, ইনশাআল্লাহ। তোমরা ইতিমধ্যে 10ম ক্লাস শেষ করেছ। আমি তোমাদের একাদশ ক্লাস নিতে চলে আসছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতির। তোমরা অবশ্যই জানো, তোমাদের যাদের ইসলামের ইতিহাস সংস্কৃতি রয়েছে তাদের একটু তোমাদের বন্ধুদেরকে একটু দ্রুত মেনশন করে দাও তোমরা, ঠিক আছে? ওকে, তোমরা শেয়ার মেনশন ডান ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে এখন বলো আমরা মূল পয়েন্টে চলে যাব কিনা। সিলেট থেকে, চট্টগ্রাম, ঠিক আছে। তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আমাদের 36 আওয়ার মিশন। আমরা ইতিমধ্যে
20 ঘন্টা পার করেছি, আমরা হচ্ছে এখন 21তম ঘন্টায় পা রাখতে যাচ্ছি। ঠিক আছে, এখন দেখো তাইলে আজকে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ স্লাইডে, তোমরা এখনো যারা বলতেছো ভাই আজকের ক্লাসটি মূলত এখন কোন ক্লাস হবে, এখন কিসের উপর ক্লাস হবে, তোমাদের জন্য বলে দিচ্ছি। তোমরা অবশ্যই স্লাইডে দেখতে পাচ্ছ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের ক্লাসই হতে যাচ্ছে। ঠিক আছে, এখন দেখো, আচ্ছা তোমরা যারা যারা ক্লাসটি শেয়ার করে দিচ্ছ, তোমরাও তোমাদের অবশ্যই মনে ধারণা জাগতে পারবে ভাইয়া এই শেয়ার করলে মূলত কি হবে। দেখো তোমাদের কি হবে সেটা, এই যে দেখো ফর ফ্রি ক্লাস আমরা তো দিচ্ছি, সাথে তোমাদের জন্য কি কি রাখছি দেখো। শেয়ার যারা করতেছো, তোমরা যারা উইনার হবা তাদের জন্য মূলত থাকছে কি কি দেখো তো। কি কি থাকছে দেখো, মূলত 36টি সাজেশন বুক থাকবে। কয়টি বলছি? 36টি সাজেশন বুক, যেটা হচ্ছে চলো শিখির প্রত্যেকটা টিচার সর্বোচ্চ এফোর্ট দিয়ে তৈরি করেছে তোমাদের জন্য সাজেশন বুকটি। এরপরে দেখো তোমরা যারা বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড পাবা, মূলত 36টি কি থাকবে তোমাদের জন্য বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড হিসেবে টি শার্ট থাকবে, তোমরা যারা শেয়ার করে দিচ্ছ। এবং পাশাপাশি তোমাদের জন্য থাকছে 18টা ক্রেস্ট। কয়টা ভাইয়া? 18টা ক্রেস্ট। আর সাথে কি থাকছে তোমাদের জন্য? নগদ 3600 টাকা। আর কোথায় টাকা পাবা বলো তোমরা? তোমাদেরকে ফ্রিতে ক্লাস দিচ্ছে, পাশাপাশি টাকাও দিচ্ছে, আবার ক্রেস্টও দিচ্ছে, আবার সাজেশন বুকও দিচ্ছে, আবার 36টা টি শার্টও দিচ্ছে। আর কি লাগে বলো তোমাদের? ঠিক আছে, এরপরে দেখি তোমাদের জন্য আর কি কি থাকছে। এই যে দেখো আমাদের এখন আমরা কততম ঘন্টায় চলে আসছি বললাম? 21তম ঘন্টায়। মূলত আমরা 20 ঘন্টা পার করে, অর্থাৎ 10টি সাবজেক্টের ক্লাস শেষ করে আমরা 11তম ক্লাসে চলে আসছি। এরপরে দেখো তোমাদের এই যে 11তম ক্লাস মূলত কোনটা? ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার। এরপরে তোমাদের 10টায় কার ক্লাস রয়েছে? তোমাদের সবার প্রিয় ঝিনুক ম্যাডামের ক্লাস। সেটা কোন সাবজেক্ট নিয়ে? লজিক নিয়ে। এরপরে তোমরা ঠিক 12টায় আরো একটি ক্লাস পেতে যাচ্ছে, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। এরপরে দুপুর 2টায় তোমাদের সবার প্রিয় চকলেট বই খ্যাত কি ভাইয়া? সোশিওলজি ভাইয়াটার নাম তোমরা সবাই কমেন্টে জানিয়ে দাও, সবাই কমেন্টে জানিয়ে দাও সোশিওলজির ভাইয়াটার নাম, আমি বলবো না। ওকে, সবাই তো অনেকেই কমেন্ট করে ফেলতেছো সাব্বির ভাইয়া। ওকে, এরপরে দেখো তোমাদের সবার প্রিয় আবার 4টায় চলে আসবে হচ্ছে তোমাদের সবার প্রিয় সিভিক্সের কোন ভাইয়া? তৌফিক ভাইয়া। এরপরে দেখো আবার বাংলা ফার্স্ট নিয়ে চলে আসবে, ফার্স্ট পেপার নিয়ে তোমাদের সবার প্রিয় হৃদয় ভাইয়া। কোন ভাইয়া? হৃদয় ভাইয়া। এরপরে রাত 8টায়, কয়টা ভাইয়া? রাত 8টায় তোমাদের নাম তো বলা যায় না ভাই, সবার প্রিয়, এখানে কারো অপ্রিয় নাই, সবারই প্রিয়। তোমাদের কি এত আমি নামটা বলবো না, তোমরা বলে দিবা। ঠিক আছে, এরপরে দেখো রাত 10টায় আবার ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে কে থাকবে? তোমাদের সবার প্রিয় বনিয়ামিন ভাই। কে ভাই? বনিয়ামিন ভাইয়া। ঠিক আছে, ওরে বাবারে, সবাই দেখি চকলেট বই কে এত সাব্বির ভাই বলে চিল্লাচ্ছে। ঠিক আছে, এবার দেখো তোমরা অবশ্যই জানো তোমাদের প্রস্তুতি, এই যে কি পরীক্ষা দিয়েছো তোমরা, ইতিমধ্যে টেস্ট পরীক্ষা দিয়েছো। টেস্ট পরীক্ষায় কারো ভালো রেজাল্ট হয়েছে, ভালো রেজাল্ট হলেও কিন্তু তোমরা আকাঙ্ক্ষিত রেজাল্ট, প্রত্যাশিত রেজাল্ট পাওনি। আবার অনেকেই ফেল করে বসে আছো, তোমরা চিন্তায় নিমগ্ন হয়ে একদম দিন খসে ঝরে পড়ে যাচ্ছ। তোমাদেরই জন্য আমাদের একমাত্র কোর্স, সেটি হচ্ছে FRB 3.1 কোর্স। যে কোর্সের তোমরা যদি ভালো পরীক্ষায় রেজাল্ট করতে চাও, তাহলে FRB 3.1 কোর্সের কোনো বিকল্প নাই। তোমাদের জন্য এই কোর্সে আমরা সবারই কথা বিবেচনা করে তোমাদের জন্য কি রাখছি, তোমাদের জন্য মূলত পূর্ব থেকে 50% ডিসকাউন্ট দেওয়া আছে। আবারও তোমাদের কথা বিবেচনা করে যারা 34 ঘন্টার মধ্যে ভর্তি হয়ে যাবা,
তোমাদের জন্য থাকছে আরো এক্সট্রা 10% ডিসকাউন্ট। কত পার্সেন্ট ভাইয়া? 10% ডিসকাউন্ট। সেটা কোথায় থেকে যাবে? যেমন দেখো, এই যে আমাদের গ্রুপ কোর্সটা রয়েছে, গ্রুপ কোর্সের 1490 টাকা রয়েছে, সেই 1490 টাকা থেকে আরো 10% ডিসকাউন্ট থাকবে। এরপর দেখো আমাদের যে কম্বো কোর্স রয়েছে, বাংলা ইংলিশ আইসিটির যে কম্বো কোর্স রয়েছে, সেই কোর্স থেকেও 1490 টাকা থেকে আরো এক্সট্রা 10% ডিসকাউন্ট। দেখো 10% ডিসকাউন্ট থেকে যত টাকা আসবে তত টাকা দিয়ে তোমরা এই 34 ঘন্টার মধ্যে যদি ভর্তি হয়ে যাও তাহলে ডিসকাউন্টে ভর্তি হয়ে যেতে পারবা। এরপর দেখো অল ইন ওয়ান, যেটা আমরা সবার জন্য সাজেস্ট করি, সেই কোর্সটি হচ্ছে বান্ডেল কোর্স। বান্ডেল কোর্সেও তোমাদের জন্য থাকছে এক্সট্রা 10% ডিসকাউন্ট, অর্থাৎ 2490 টাকা থেকে আরো 10% ডিসকাউন্ট দিয়ে তোমরা ভর্তি হয়ে যেতে পারবা। ঠিক আছে ভাইয়া? এরপরে দেখো, তাহলে আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। ঠিক আছে, একটু দ্রুত তোমরা আমরা মূল আলোচনায় যাব কিনা একটু দ্রুত জানিয়ে দিবা ভাইয়াকে। ঠিক আছে, তোমাদের জন্য কি অপেক্ষা করতে যাচ্ছে? আচ্ছা দেখো, তোমরা মূলত কি পেতে যাচ্ছ? সকাল সকাল যে তোমাদেরকে ঘুম থেকে তুলে ক্লাসে নিয়ে আসলাম, অনেকে ভাবছো ভাইয়া কি দিবে। দেখবে এখন ভাইয়া কি দিতে যাচ্ছে তোমাদের। তোমরা শিওর 70 মার্কস সিকিউতে কমন পেতে যাচ্ছ ইনশাআল্লাহ। জি ভাইয়া যান। ভাইয়া আপনার পড়ানো অনেক ভালো লাগে। ওকে, ধন্যবাদ আপু। এখন যাচ্ছি তাহলে আমরা ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম অধ্যায় দিয়ে তাহলে আমরা শুরু করছি। দেখো, তোমাদের জন্য মূলত প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে মূলত জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে, এরপরে যাব হচ্ছে প্রথম অধ্যায়ের অনুধাবনমূলক, এরপরে যাব তোমাদের জন্য কি নিয়ে, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন কিভাবে আসতে পারে, কিভাবে উদ্দীপক হতে পারে সে বিষয়ের আলোচনায়। ঠিক আছে ভাইয়া? এখন আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে। দেখো, সর্বপ্রথম প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম উপদ্বীপের নাম কি? তোমরা একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিবা, যেহেতু উত্তর তোমরা অবশ্যই স্লাইডের মধ্যে দেখতে পাচ্ছ। স্লাইডের মধ্যে দেখতে পারলে কি তোমাদের হয়ে যাচ্ছে? না, তোমরা যদি কমেন্ট করো তাহলে উত্তরটি ভাইয়া পড়ানোর পাশাপাশি তোমাদেরও ক্লিয়ার হয়ে যাবে। তাই তোমাদের বলছি তোমরা দ্রুত কমেন্ট করবা। ঠিক আছে, ইতিমধ্যে তোমরা অনেকে কমেন্ট করে দিচ্ছ, তোমাদের অসংখ্য ধন্যবাদ। এখনো অনেকে ক্লাসে আসছো, ধন্যবাদ তোমাদের। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা কেমন আছো ভাইয়াকে একটু কমেন্টে জানিয়ে দেবো, আর পাশাপাশি তোমরা ক্লাসটি উপভোগ করতে থাকো। ঠিক আছে, এরপরে দেখো আমরা আরেকটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ভাইয়া আজকে যে প্রশ্নগুলো পড়াবে প্রত্যেকটা তোমরা চোখ বুঝে মুখস্থ করে ফেলবা। ভাইয়া হুবহু পরীক্ষায় তোমাদের চলা আসবে, এর বাইরে থেকে আশা করি ইনশাল্লাহ যাবে না। যা পড়াচ্ছি তা তোমরা যদি ফলো করো, তা যদি সম্পূর্ণরূপে যদি শেষ করো, তাহলে ভাইয়া তোমাদের কথা দিচ্ছি 70 মার্কস থেকে সিকিউর কেউ তোমার 1 নাম্বারও কাটতে পারবে না, এবং 70 মার্কস তুমি অবশ্যই কমন পাবা। ঠিক আছে ভাইয়া, ভরসা রাখো এবং ভাইয়ার পড়ানোর নিয়মগুলো ফলো করে তোমরা পড়তে থাকো। দেখো, পেপিরাস মূলত কি? পেপিরাস হলো নীল নদের তীরে জন্মানো এক ধরনের উদ্ভিদ, যা দিয়ে মূলত প্রাচীন যে মিশরীয়রা যে কাগজ উৎপাদন করেছিল, সেই কাগজটি কোন গাছের পাতা থেকে উৎপাদন করেছিল, মূলত কোন উদ্ভিদ থেকে উৎপন্ন করেছিল? এই যে পেপিরাস থেকে। আমরা এখন কাগজের ইংরেজি যে পেপার বলি না, এই যে পেপিরাস থেকেই মূলত এই পেপার শব্দটি আসছে। আরেকটি তথ্য জেনে রাখো, মূলত ভাইয়া আমরা যে পেপার শব্দটি ইউজ করি না ইংরেজিতে, পেপার মানে কাগজ বলি না, এই যে কাগজের যে ইংরেজি শব্দ সেটি এসেছে মূলত এই যে পেপিরাস শব্দ থেকে। ঠিক আছে ভাইয়া, এরপরে দেখো আল মালা কি? আল মালা হলো ইসলাম পূর্ব আরবের একটি রাজনৈতিক সংগঠন। কি বলছি ভাইয়া? ইসলাম পূর্ব আরবের একটি রাজনৈতিক সংগঠন। তোমরা যদি শুধুমাত্র এতটুকু বলতে চাও তাহলে কিন্তু তোমাদের স্যাররা 1 দিয়ে দিবে। কি বলছি?
আল মালা হলো ইসলাম পূর্ব আরবের একটি রাজনৈতিক সংগঠন। যেহেতু 1 নাম্বার প্রশ্নের জন্য, সুতরাং জ্ঞানমূলক প্রশ্ন, একটি রাজনৈতিক সংগঠন বললে তোমাদের 1 দিয়ে দিবে স্যার। যেহেতু তোমরা ভালো স্টুডেন্ট, তোমাদের তো স্যারদেরকে পরিচয় করিয়ে দিতে হবে, তোমাদেরকে যেন স্যার নাম্বার বেশি করে দেয়, আরো ভালোভাবে নাম্বার দেয়, যেন পরবর্তী প্রশ্নে যেন নাম্বার না কাটে, ঠিক আছে? সেজন্য তোমরা কি করবা, পাশাপাশি এগুলোও লিখবা। মন্ত্রণা সভা, যেটি মক্কার বিবদমান গোত্রগুলোর মধ্যে ভারসাম্য রক্ষার কি করতো, চেষ্টা করতো, সেইটুকু যদি তোমরা যদি লিখে দাও, তোমাদেরকে অবশ্যই কতর মধ্যে কত দিয়ে দিবে, 1-এর মধ্যে 1 দিয়ে দিবে। এবং পরবর্তী প্রশ্নের জন্য তোমরা একটা নাম্বার আরো বেশি কাউন্ট করে নিলা, কারণ শিক্ষকের মন জয় করতে পারা অনেক বড় জিনিস। কারণ পরবর্তী প্রশ্নে যেগুলো লিখছো সারা অনেকে নাও দেখতে পারে, কারণ যদি প্রথম প্রশ্নগুলো যদি তুমি যদি ভালোভাবে লিখে যাও, তাহলে পরবর্তী প্রশ্নে তেমন একটা দেখেও না, ঠিক আছে ভাইয়া? এই টিপস গুলো হচ্ছে মূলত তোমাদের ফলো করতে হবে। তোমরা যদি এগুলো যদি ফলো করতে পারো, তাহলে A+ তোমাদের আর হাত ছাড়া হবে না, হবে না, হবে না, ঠিক আছে ভাইয়া? এরপরে দেখো, কাদেরকে মূলত বেদুইন বলা হয়? কাদেরকে মূলত বেদুইন বলা হয়? দেখো, মরুবাসী আরবদেরকে মূলত কি বলা হয়, বেদুইন বলা হয়। ভাইয়া বুঝতেছি কিনা, কাদেরকে বেদুইন বলা হয়? মরুবাসী আরবদেরকে মূলত বেদুইন বলা হয়। এরপরে দেখো 5 নাম্বার প্রশ্নে রয়েছে, প্রাচীন আরবে গোত্র প্রধানদেরকে মূলত কি বলা হতো? আমরা সবাই জানি, তোমাদের একাধিকবার আমি ফ্রি ক্লাসে পড়িয়েছি, এবং তোমরা যারা আমার পেড বেসে রেস্টুরেন্ট রয়েছে, তোমাদেরকে 1000বারের অধিক পড়িয়েছি। আমি কি বলছি ভাইয়া? প্রাচীন আরবে যে গোত্র প্রধান থাকতো, তাকে কি নামে পরিচিত ছিল? শেখ নামে। কি বলছি? শেখ নামে পরিচিত ছিল, শেখ বলা হতো, ঠিক আছে ভাইয়া? এতটুকু পর্যন্ত তাহলে আমরা তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে এগোনো আছি। এরপরে দেখো 6 নাম্বার প্রশ্নে, কত নম্বর ভাইয়া? 6 নাম্বার জ্ঞানমূলক প্রশ্ন। দেখো, মিশরীয় অথবা সুমেরীয় লিখন পদ্ধতির নাম কি? কি বলছি? মিশরীয়, তোমার হয়তো প্রশ্ন আসতে পারে মিশরীয় লিখন পদ্ধতির নাম কি, এভাবে আসতে পারে, নতুবা আসতে পারে তোমাদের সুমেরীয় লিখন পদ্ধতির নাম কি? তোমরা অবশ্যই কমেন্ট করতেছো তো। শেখ বলা হতো, শেখ বলা হতো, মরুবাসী। ওকে, ঠিক আছে, তোমরা দ্রুত কমেন্ট করবা ভাইয়া। প্রশ্ন দেখার সাথে সাথে ভাইয়া বলতে দেরি, কিন্তু তোমাদের কমেন্ট করতে যেন দেরি না হয়, ঠিক আছে? এরপরে দেখো, মিশরীয় অথবা সুমেরীয় লিখন পদ্ধতির নাম কি বলছি? যে মিশরীয় যে লিখন পদ্ধতিটি ছিল, সর্বপ্রথম যে মিশরীয়রা যে লিখন পদ্ধতিটি আবিষ্কার করেছিল, সেটি ছিল হচ্ছে মূলত চিত্রভিত্তিক। কি ভিত্তিক? চিত্রভিত্তিক। এবং তার নাম কি ছিল? হায়ারোগ্লিফিক্স। হায়ারোগ্লিফিক্স, কি বলছি? হায়ারোগ্লিফিক্স। এবং এই লিখন পদ্ধতিটি ছিল চিত্রভিত্তিক। কি ভিত্তিক ভাইয়া? চিত্রভিত্তিক। একটু পাশাপাশি তোমাদেরকে কিছু তথ্য দিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা হচ্ছে লিখে রাখবা, কেননা তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য খুব বেশি কাজে লাগবে, খুব বেশি কাজে লাগবে। এরপরে দেখো, সুমেরীয় যে লিখন পদ্ধতির নাম ছিল, সেটা হচ্ছে কিউনিফর্ম। সেটার নাম কি? কিউনিফর্ম। সেই যে কিউনিফর্ম লিপিটি ছিল, সেই লিপিটি হচ্ছে প্রথম দিকে এই যে মিশরীয় যে লিখন পদ্ধতি, সেটির অনুরূপ ছিল চিত্রভিত্তিক, কিন্তু পরবর্তীতে সেটি অক্ষর ভিত্তিতে তারা রূপান্তরিত করে। কিসে ভাইয়া? অক্ষর ভিত্তিতে তারা রূপান্তরিত করে। এরপরে দেখো, আমরা 7 নাম্বার প্রশ্নে চলে যাব। আরবের শেক্সপিয়ার বলা হয় মূলত কাকে? তোমরা যারা যারা কমেন্ট করতেছো, জয়রিন জাহান, তানজিলা রহমান তন্নি, মিফতাহুল জান্নাত মিম, অপরাজিতা জান্নাত তনিমা, মোহাম্মদ হেলাল রহমান, জান্নাত ইসলাম মনিকা, তোমাদের অসংখ্য ধন্যবাদ। ওকে, অসংখ্য কমেন্ট আসতেছে দেখতেছি, তোমাদের অসংখ্য ধন্যবাদ। এরপরে দেখো, আরবের শেক্সপিয়ার বলা হয় মূলত কাকে? আরবের মধ্যে একজন কবি ছিলেন, ইমরুল কায়েস। কে ভাইয়া? ইমরুল কায়েস। আর সেই ইমরুল কায়েসকে কি বলা হয়? আরবের শেক্সপিয়ার বলা হয়। ভাই একটু মাথায় দ্রুত গেতে না, আর তোমরা যারা নোট করতেছো, তোমরা একটু দ্রুত নোট করে নিবা, ঠিক আছে? আরবের শেক্সপিয়ার বলা হয় মূলত কাকে? ইমরুল কায়েসকে। এরপরে দেখো, প্রাক ইসলামী আরবে একেশ্বরবাদী যে সম্প্রদায় ছিল, প্রাক ইসলামী আরবে আমরা দেখতে পাই হচ্ছে মূলত 5 ধরনের ধর্মাবলম্বী লোক কি করতো? বসবাস করতো। তার মধ্যে ছিল হচ্ছে এক ধরনের লোক যারা হচ্ছে একেশ্বরবাদী সম্প্রদায় নামে পরিচিত ছিল। তারা কারা মূলত? তারা হচ্ছে মূলত হানিফ সম্প্রদায়। দেখো, প্রাক ইসলামী আরবে একেশ্বরবাদী সম্প্রদায় যেটি ছিল, সেটির নাম হচ্ছে হানিফ সম্প্রদায়। ভাইয়া মনে থাকবে তো? আর যদি প্রশ্ন আসে হানিফ সম্প্রদায় মূলত কারা, সেটি কিন্তু অনুধাবনমূলক তোমাদের প্রশ্নে আসতে পারে। তাহলে উত্তর করবা কিভাবে? প্রাক ইসলামী আরবে যে সম্প্রদায় মূলত একেশ্বরবাদে বিশ্বাসী ছিল, তারাই হচ্ছে মূলত হানিফ সম্প্রদায় নামে পরিচিত ছিল। একটু ট্রিক্স কাটিয়ে মাথার মধ্যে ঘুরাবা, প্রশ্নটা তোমার থেকে কিভাবে উত্তর চাচ্ছে স্যার, ঠিক আছে? প্রশ্নে তোমাদের কিভাবে উত্তর চাচ্ছে, সেই প্রশ্নের আলোকে সাজিয়ে যদি গুছিয়ে যদি তোমরা যদি লিখতে পারো, তাহলে নাম্বার কাটার কোনো ভাইয়া সুযোগ নাই, ঠিক আছে? এরপর দেখো, ইয়েমেন শব্দের অর্থ কি?
9 নম্বরে কি রাখছি, ইয়েমেন শব্দের অর্থ কি? ইয়েমেন শব্দের অর্থ সুখী বা সৌভাগ্যবান। আচ্ছা ভাইয়া, তোমাদের আরেকটা প্রশ্ন বলে দিই। এই যে দেখো, আমি যে তোমাদের জন্য জ্ঞানমূলক প্রশ্নগুলো রেখেছি, তোমরা এগুলো কোথায় কোথায় পাবা? তোমরা মূলত এমসিকিউ এবং পাশাপাশি জ্ঞানমূলকে তো পাচ্ছই, পাশাপাশি অনুধাবনমূলকেও এখান থেকে হয়তো দুই একটা প্রশ্ন ভিন্নভাবে চলে আসতে পারে। যেমন মনে করো, আমি যে একটু আগে আলোচনা করছি একেশ্বরবাদী সম্প্রদায়ের নাম কি? হানিফ সম্প্রদায় জানছি। তোমাদের কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, হানিফ সম্প্রদায় বলতে তোমরা কি জানো, লিখো বা ব্যাখ্যা করো। ঠিক আছে, এভাবে কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। এরপরে দেখো, ইতিহাসের জনককে। আমরা জানি ইতিহাসের জনক বলা হয় মূলত কাকে? হেরোডোটাসকে। কাকে ভাইয়া? হেরোডোটাসকে। এই যে হেরোডোটাস, তার আরেকটা হচ্ছে বিখ্যাত বই রয়েছে, তোমরা জানো কি? তোমরা যদি জেনে থাকো তাহলে ভাইয়াকে একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিবা। ঠিক আছে, ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। আর হেরোডোটাসের যে বিখ্যাত বইটি রয়েছে সেই বইটির নাম কি? একটু দ্রুত কমেন্টে জানিয়ে দাও, ঝটপট। ওকে, ঠিক আছে, অনেকে কমেন্টে জানিয়ে দিয়েছে দ্য হিস্টোরিজ। কি ভাইয়া? দ্য হিস্টোরিজ দ্বারা কমেন্টে উত্তর করেছে, তোমাদের অসংখ্য ধন্যবাদ। দা কি ভাইয়া? হিস্টোরিজ। এই যে হেরোডোটাসের যে ইতিহাস সম্পর্কিত যে বইটি রয়েছে তার নাম কি? দা হিস্টোরিজ। এরপরে দেখো, আরো হচ্ছে মূলত 4টি প্রশ্ন তোমাদের জ্ঞানমূলকের জন্য। এরপর থেকে হচ্ছে আমরা পরবর্তী অধ্যায়ে যখন যাব একটু একটু কমে যাবে। কেন কমে যাবে ভাইয়া? কারণ হচ্ছে প্রথম অধ্যায় থেকে সর্বোচ্চ হচ্ছে টিচাররা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন বেশি করে। তোমরা অবশ্যই যদি যারা পড়েছো এবং পড়তেছো, তোমরা অবশ্যই যদি খেয়াল করো তাহলে অবশ্যই দেখতে পাবা। ঠিক আছে, এজন্য হচ্ছে তোমাদের জন্য জ্ঞানমূলক প্রশ্ন এখানে বেশি রাখছি, যেন কোনোটাই যেন তোমাদের মিস না হয়, প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য তোমরা দিতে পারো। ঠিক আছে, কে মিশরকে নীল নদের দান বলে মূলত অভিহিত করেছেন? কে ভাইয়া? হেরোডোটাস। কে অভিহিত করেছেন মিশরকে নীল নদের দান বলে? হেরোডোটাস। ঠিক আছে, এরপর দেখো, কোন অঞ্চলে সুমেরীয় সভ্যতার বিকাশ ঘটেছিল মূলত? এই যে দেখো, মেসোপটেমীয় ভূখণ্ডে। এতটুকু যদি তোমরা উত্তর লিখে দাও তাহলে হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু তোমাদের জন্য আরেকটু আমি বিস্তারিত লিখেছি। দেখো, আধুনিক ইরাকে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী যে অঞ্চল রয়েছিল সে অঞ্চলের মধ্যে সুমেরীয় সভ্যতার কি ঘটেছিল ভাইয়া? বিকাশ ঘটেছিল। এরপরে দেখো, মূলত পিরামিড কি? পিরামিড মূলত কি? সেটাও একটি জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের কিন্তু আসতে পারে বিগত সালে। এই যে দেখবা ভাইয়া, যে প্রশ্নগুলো নিয়ে আসছি অধিকাংশ প্রশ্ন হচ্ছে 90%, প্রায় হচ্ছে 90% প্রশ্ন হচ্ছে তোমাদের বিগত সালের পরীক্ষা হুবহু এসেছে। সুতরাং যেহেতু তোমাদের প্রশ্ন রিপিট হয়, তোমাদের কিন্তু আসতে পারে যে সেটা হচ্ছে 99.99%। ঠিক আছে, এরপর দেখো, মিশরীয়দের নির্মিত পাথরের তৈরি যে ত্রিভুজাকৃতির যে সমাধিসৌধই ছিল সেটি হচ্ছে মূলত কি নামে পরিচিত? পিরামিড ছিল। এরপর দেখো, মেমফিস কি? মেমফিস হলো প্রাচীন মিশরের রাজধানী। কি বলছি? মেমফিস কি? তোমরা কিন্তু এই নামটার মধ্যে অনেকে গুলায় ফেলো। মেমফিস মূলত কি? তোমরা অনেকে মাছের নাম মনে করে, আচ্ছা একটি মাছের নাম, অনেকে কিন্তু দাগে দিয়ে আসবা, বা তোমাদের যদি এমসিকিউতে আসে তোমরা অনেকে দাগে দিয়ে আসবা, আর যদি জ্ঞানমূলক আসে তাহলে মাছের নাম, যারা পড়ে নেই তারা হচ্ছে মাছের নাম বলে দাগে দিয়ে লিখে আসবা। জেনে নাও ভাইয়া, যেন ভুল না করো। মেমফিস কি? প্রাচীন মিশরের রাজধানীর নাম ছিল কি? মেমফিস। ঠিক আছে, মমি সংরক্ষণ করার জন্য তৈরি করা হয়েছিল। অসংখ্য ধন্যবাদ তোমাদের, তোমরা কিন্তু সবাই সঠিক উত্তর দিয়েছে। এই হলো হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন। তোমাদের কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে ভাইয়াকে দ্রুত জানিয়ে দাও, যদি না থাকে তাহলে আমরা যাচ্ছি হচ্ছে এবার প্রথম অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্নে। কেমন অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের মূলত আসতে পারে আমরা এখন সেটাই দেখবো। দেখো, আমরা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নে চলে আসছি। যেহেতু তোমাদের সাজেশনমূলক ক্লাস, একটু ভাইয়া কিন্তু দ্রুত আগানোর চেষ্টা করবে, কারণ হচ্ছে তোমাদেরকে সাজেশন আমি চাচ্ছি আজকে যেন প্রথম অধ্যায়ের সম্পূর্ণ সাজেশন তোমাদেরকে আমি দিয়ে দিতে পারি। ঠিক আছে, তোমরা একটু দ্রুত নেওয়ার একটু চেষ্টা করবা। ওকে, অনেকে তো তোমরা দেখি সবাই কমেন্ট করতেছো, মাশাআল্লাহ। এরপর দেখো, উটকে আমরা প্রথম অনুধাবনমূলক প্রশ্নে কি রেখেছি? উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন? তোমরা যারা পড়েছো ভাইয়া বই বা এই এক্সট্রা যে নোট বইগুলো আছে তোমাদের, সেই নোট বইগুলো তোমরা যারা পড়তেছো তোমরা অবশ্যই জানো এই প্রশ্নটি বিগত সালে কতবার এসেছে এবং এবার জন্য কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটু দেখে নিবা। দেখো, মরু অঞ্চলে যাতায়াতের প্রধান সহায়ক বাহন হওয়ায় মূলত উটকে কি বলা হয়? মরুভূমির জাহাজ বলা হয়। আমরা জানি আরবের অধিকাংশ অঞ্চলে কি ভাইয়া? মরুময়। আমি যেভাবে ভাইয়া লিখছি দেখো, এই যে প্রথম কথায় এই যে একটা প্যারা, মূলত এটা কোন প্যারা? প্রথম প্যারা আমি নিয়ে আসছি কি কেন মরুভূমির জাহাজ বলা হয়। ঠিক আছে, এর পরবর্তী লাইনে গিয়ে তুমি 2-3 লাইনের মধ্যে ব্যাখ্যা শেষ করবা
কারণ হচ্ছে তোমার এত বেশি লেখার খ নাম্বারে এত বেশি বিস্তারিত প্রয়োগমূলকে যাওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে ভাইয়া, কি বলছি তোমাদের দুইটা প্যারা করবা খ নাম্বার প্রশ্নের জন্য। প্রথম যে লাইনটা লিখবা সেই লাইনে তোমাদের মূলত কি উত্তর চাওয়া হচ্ছে সেই উত্তরটি নিয়ে আসবা। এরপরে তুমি সেই লাইনটা সম্পর্কে কি জানো তুমি সেইটুকু একটু বিস্তারিত লিখে দিবা। বিস্তারিত বলতে তোমার 2-3 লাইনের মধ্যে লিখে দিবা, এর চেয়ে বেশি লেখার প্রয়োজন নাই। কারণ তোমাকে এই যে তোমার যে 3 ঘন্টা সময়, 3 ঘন্টার মধ্যে 30 মিনিট এমসিকিউতে চলে যাবে, আর 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে কিন্তু তোমাকে 70 মার্কসের অ্যান্সার শেষ করতে হবে। এটা কিন্তু মাথায় রেখে তোমাদের উত্তর করতে হবে। ঠিক আছে ভাইয়া, এরপর দেখো কি লিখছি ভাইয়া, উপযোগী প্রাণী ছিল হচ্ছে একমাত্র উট, চলাচলের একমাত্র উপযোগী। ঠিক আছে, তাই মরুবাসীরা খাদ্য পানীয় সংগ্রহ ও যোগাযোগের প্রধান বাহন হিসেবে কি ব্যবহার করত? উট ব্যবহার করত। আর এই কারণে মূলত উটকে মরুভূমির জাহাজ বলা হয়। এতটুকু পর্যন্ত একদম সহজ ভাষায় ভাইয়া লিখে দিয়েছি। তোমরা যদি ভাইয়ার লেখাটা ফলো করতে চাও তাহলে হুবহু লিখে দিলে হয়ে যাবে। তোমরা যারা স্ক্রিনশট নিতে চাও দ্রুত স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, এরপরে যাচ্ছি আমরা হচ্ছে 2 নম্বর প্রশ্নে। আসাবিয়া বলতে মূলত কি বোঝায়? প্রথমে কমেন্ট করবা ভাইয়া আসাবিয়া শব্দের অর্থ কি মূলত। দেখো ভাইয়া এখানে লিখে দিয়েছি, আসাবিয়া শব্দের অর্থ হলো গোত্রপ্রীতি বা গোত্রীয় সংহতি। গোত্রপ্রীতি বা গোত্রীয় সংহতি। তারপর দেখো তুমি যা জানো তা লিখে দাও। মূলত আসাবিয়া বলতে গোত্রীয় সংহতিকে বোঝায়। কাকে বোঝায়? গোত্রীয় সংহতিকে বোঝায়। গোত্রপ্রীতি ছিল আরব বেদুইনদের মূল প্রেরণা যে গোত্রপ্রীতি, সেটি আমরা যারা হচ্ছে তোমরা প্রথম অধ্যায়ের ক্লাসটি করেছো বা কিন্তু এখানে স্পষ্ট ভাইয়ের স্লাইডেও লিখে আছে বা এখন প্রত্যেকটা ধরে তোমাদের পড়িয়ে দিয়েছি। যারা পেড বেসের স্টুডেন্ট রয়েছে তোমরা অবশ্যই জানো। ঠিক আছে, দেখো এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের ঘুরে ফিরে পরীক্ষায় আসবে ভাইয়া, পরীক্ষায় আসবে। এখানে যে প্রশ্নগুলো দিয়েছি সবগুলো ভাইয়া 3 স্টার মার্ক, একটু দেখে নিবা সবগুলো কি মার্ক? 3 স্টার মার্ক। তাহলে কতটা গুরুত্বপূর্ণ ভাইয়া তোমরা দেখো। এর মূল কথা হলো গোত্রের সদস্যদের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা এবং আনুগত্য, নিঃস্বার্থ ভালোবাসা এবং আনুগত্য। এরপরে যাচ্ছি আমরা হচ্ছে 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে দেখি কি আছে। আয়ামে জাহেলিয়া বলতে মূলত কি বুঝো? ব্যাখ্যা করো। আয়ামে জাহেলিয়া বলতে কি বুঝো? ব্যাখ্যা করো। এটাও তোমাদের একটা অনুধাবনমূলক প্রশ্ন। দেখো সেটার উত্তর মূলত তোমরা যদি পরীক্ষা আসে তাহলে কি করবা, কিভাবে লিখবা। আয়ামে জাহেলিয়া অর্থ হলো বর্বরতা বা কুসংস্কার বা অন্ধকারাচ্ছন্নতার যুগ। এতটুকুতে মূলত তোমাদের একটা প্যারা শেষ করবা। এরপর দেখো প্রকৃতপক্ষে আয়ামে জাহেলিয়া বলতে প্রাক ইসলামী আরবের অরাজক ও বিশৃঙ্খল সময়কে বোঝায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা সবাই জানো নবুয়ত লাভ করেছেন হচ্ছে 40 বছর বয়সে, অর্থাৎ 610 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 610 খ্রিস্টাব্দে। একটু লিখে রাখবা কত খ্রিস্টাব্দে ভাই? 610 খ্রিস্টাব্দে। অর্থাৎ নবুয়ত লাভের প্রায় 100 বছর আগের সময়কে কি বলা হয়? আয়ামে জাহেলিয়া বলা হয়। অর্থাৎ 610 খ্রিস্টাব্দের 100 বছর যে পূর্বের যুগ, 610 থেকে মূলত 510 থেকে 610 খ্রিস্টাব্দ পর্যন্ত যে যুগটা ছিল সেটাকে মূলত কি বলা হয়? অন্ধকারাচ্ছন্নতার যুগ বা আয়ামে জাহেলিয়ার যুগ। ঠিক আছে, এই সময় আরবের মানুষের মধ্যে কোনো প্রকার নৈতিকতা ছিল না, সততা ছিল না, তারপর শালীনতা কোনো কিছুই ছিল না। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আলোচনা করে দিবা, হয়ে যাবে। এরপর দেখো জাজিরাতুল আরব বলতে মূলত কি বুঝো? ব্যাখ্যা করো। তোমাদের কিন্তু আমি কিন্তু জ্ঞানমূলক প্রশ্নে দিই না জাজিরাতুল আরব শব্দের অর্থ কি, কিন্তু সেটা কেন দিই নাই এই যে দেখো অনুধাবনমূলক প্রশ্নে সেটির উত্তর চলে আসবে। যেমন দেখো জাজিরাতুল আরব শব্দের অর্থ কি? আরব উপদ্বীপ। তোমরা কিন্তু এই প্রশ্নটি জ্ঞানমূলক প্রশ্নেও পেতে পারো, এমসিকিউতে পেতে পারো, এবং পাশাপাশি তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন তো পাচ্ছই। ঠিক আছে, জাজিরাতুল আরব বলতে কি বুঝো? ব্যাখ্যা করে পাবো, কিন্তু তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন হবে। প্রকৃতপক্ষে জাজিরাতুল আরব বলতে আরব ভূখণ্ডকে বোঝায়। সাধারণত 3 দিকে পানি এবং একদিকে স্থল পরিবেষ্টিত হওয়া আরব উপদ্বীপকে কি বলা হয়? জাজিরাতুল আরব বলা হয়। এই যে ভাইয়া যেটুকু লিখেছি ভাইয়া, যে এই 3-4 লাইনের মধ্যে, যে 3 লাইনের মধ্যে বিশেষ করে শেষ করছি, এই 3 লাইন যদি তোমরা যদি ভালোভাবে যদি সম্পূর্ণরূপে লিখিয়ে দিয়ে আসতে পারো তাহলে 2 এর মধ্যে 2 অবশ্যই পাবা। কিন্তু তোমাদের লেখাটা একদম 2টি প্যারার মধ্যে হতে হবে, এবং পাশাপাশি তোমার লেখাটা যত সুন্দর করে লিখতে পারো তত সুন্দর করে লিখবা। ঠিক আছে, এরপর দেখো আমরা হচ্ছে 5 নাম্বার প্রশ্নে যাচ্ছি। দেখো অনুধাবনমূলক প্রশ্ন। মিশরীয় লিখন পদ্ধতি সম্পর্কে যা জানো লিখো। মিশরীয় লিখন পদ্ধতি, যে লিখন পদ্ধতি সেটা সম্পর্কে তোমরা যা জানো তা লিখবা। দেখো মিশরীয়দের উদ্ভাবিত আমরা একটু আগে পড়েছি অবশ্যই কোন লিখন পদ্ধতি? হায়ারোগ্লিফিক্স। কি ভাই? হায়ারোগ্লিফিক। এরপর দেখো হায়ারোগ্লিফিক অর্থ হলো পবিত্র লিপি। এটি ছিল একটি চিত্রভিত্তিক কি লিখন পদ্ধতি। এই ভাষায় নানা প্রকার দ্রব্য, প্রাকৃতিক বিষয় প্রভৃতির ছবি আঁকা থাকতো। কি বলছি ভাইয়া? নানা প্রকার দ্রব্য, প্রাকৃতিক বিষয় প্রভৃতির মূলত কি থাকতো? ছবি আঁকা থাকতো। তোমাদের যদি এই যে এই প্রশ্নটি থেকে যদি তোমাদের মূলত সৃজনশীল প্রশ্ন করতে চাও অবশ্যই করতে পারে। যেমন দেখো
হায়ারোগ্লিফিক্সের বর্ণনা তোমাদের কি দিবে? চিত্রভিত্তিক এই কি ছিল, লিখন পদ্ধতি ছিল, পাশাপাশি প্রাকৃতিক বিশ্ব প্রবৃত্তির মূলত ছবি আঁকা থাকতো। তারপর উদ্দীপকের আলোকে তোমাদের প্রশ্ন করতে পারে উদ্দীপক উল্লেখিত লিখন পদ্ধতির সাথে এই যে কোন সভ্যতার লিখন পদ্ধতির মিল রয়েছে ব্যাখ্যা করো। এভাবে কিন্তু তোমাদের প্রয়োগমূলক প্রশ্নে আসতে পারে। দেখো, যার মাধ্যমে জিনিসগুলোর পরিচয় এবং নাম জানা সম্ভব হতো, এই ছিল হচ্ছে মূলত হায়ারোগ্লিফিক্স লিখন পদ্ধতি। একটি কথা মনে রাখবা, হায়ারোগ্লিফিক্স লিখন পদ্ধতি নিয়ে যদি কোনো ধরনের যদি প্রশ্ন আসে তাহলে সেটি হচ্ছে চিত্রভিত্তিক লিখন পদ্ধতি এবং সেটি ছিল হচ্ছে মিশরীয় লিখন পদ্ধতি। ঠিক আছে ভাইয়া? এরপর দেখো, হানিফ সম্প্রদায় মূলত কারা? একটু আগে তোমাদেরকে আমি কিন্তু আলোচনা করেছিলাম হানিফ সম্প্রদায় কারা, ব্যাখ্যা করে এই প্রশ্নটি। দেখো, ইসলাম পূর্ব যুগে আরবের একমাত্র আল্লাহর একত্ববাদে বিশ্বাসী যে দলটি ছিল বা গোত্রটি ছিল সেটি হচ্ছে মূলত হানিফ সম্প্রদায় নামে পরিচিত ছিল। জাহেলি যুগে আরব সমাজে মুসলিমের লোক কি ছিল? আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ছিল। এরা হচ্ছে তৎকালীন আরবের অন্যায়, অত্যাচার, কুসংস্কার ও অর্থনৈতিক জীবনযাপনের ঘোর বিরোধী ছিল। তারা কি ছিল ভাইয়া? অন্যায় যে অত্যাচার হচ্ছিল, কুসংস্কার ছিল, সেসবের ঘোর বিরোধী ছিল এবং তারা হচ্ছে মূলত কি নামে পরিচিত ছিল? হানিফ সম্প্রদায় নামে পরিচিত ছিল। এর পাশাপাশি আরেকটি তথ্য জেনে রাখো, দেখো এরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রচারিত তাওহীদের অনুসারী ছিল। এতটুকু পর্যন্ত যদি ভাইয়া তোমরা যদি সুন্দর করে যদি সাজিয়ে লিখে দিতে পারো তাহলে অবশ্যই তোমরা কি পাবা? 2 এর মধ্যে 2 পেয়ে যাবা। ঠিক আছে? এরপর দেখি আমাদের আর অনুধাবনমূলক প্রশ্ন আছে কিনা। দেখো, আরো অনুধাবনমূলক প্রশ্ন আছে, সেগুলো কি কি? আর এটির পরে মূলত আরেকটি আছে 8 নাম্বার প্রশ্ন পর্যন্ত দিয়েছি। এখান থেকে ইনশাল্লাহ তোমাদের যে প্রথম অধ্যায় থেকে 2টি প্রশ্ন আসবে অবশ্যই অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে এই কোটির মধ্যে থেকে চলে আসবে। এরপর দেখো, মিশরকে নীল নদের দান বলা হয় কেন? কি লিখছি ভাইয়া? মিশরকে নীল নদের দান বলা হয় কেন? দেখো, প্রাচীন মিশরে যে সভ্যতা ছিল সেই সভ্যতার বিকাশে নীল নদ যেটি ছিল, নীল নদ, এই যে মিশরীয় সভ্যতার নাম শুনলে সবারই মুখে চলে আসে প্রথম কিসের নাম? নীল নদের নাম। এই যে নীল নদের কি ছিল? প্রধান ভূমিকা ছিল। এই নীল নদের প্রধান ভূমিকা থাকায় হচ্ছে মিশরকে কি বলা হয়? নীল নদের দান বলা হয়। এর পাশাপাশি দেখা আর একটু তথ্য জান না, কৃষি সহ দৈনন্দিন কাজে প্রাচীন মিশরীয়দের ব্যবহৃত পানির যে প্রধান উৎস ছিল সেটি ছিল হচ্ছে মূলত নীল নদ। প্রতি বছর বন্যার পর নীল নদের অববাহিকা অঞ্চলে পলিমাটির আস্তরণ কি করতো? পলিমাটির আস্তরণ করতো। এই যে আস্তরণটা পড়তো পলিমাটি, সেই পলিমাটির ছিল হচ্ছে উৎপাদনের জন্য খুব বেশি সহায়ক। কি বলছি? উৎপাদনের জন্য খুব বেশি সহায়ক। এই উর্বর জমিতে প্রচুর ফসল উৎপাদিত হতো। এভাবে হচ্ছে মিশরীয় সম্পদের বিকাশের মূলে ছিল হচ্ছে মূলত নীল নদ। আর তাই এজন্য বলা হয় মিশরকে কি? নীল নদের দান। ঠিক আছে ভাইয়া? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা ভাই? একটু কমেন্টে জানিয়ে দিবা। এবার যাচ্ছি হচ্ছে সর্বশেষ প্রথম অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্নে। ঠিক আছে? সেটি কি? সাবায়ে মুআল্লাকাত বলতে কি বুঝো? সাবায়ে মুআল্লাকাত বলতে কি বুঝো? এই প্রশ্নটি ভাইয়া বিগত সালে যে কতবার এসেছে সেটা বলার আর প্রয়োজন রাখে না। তোমরা অবশ্যই যারা পড়েছো তোমরা অবশ্যই দেখেছো। ঠিক আছে? দেখো, সাবায়ে মুআল্লাকাত, এই যে সাবা, এটি থেকে উত্তর করে ফেলবা তোমরা। সাবা, যারা হচ্ছে আরবি শব্দ যা বা মাদ্রাসায় পড়েছিল তোমরা অবশ্যই জানো সাবা। এমনকি তোমরা যারা স্কুলে পড়েছো তোমরা অবশ্যই শব্দগুলো পড়েছো। সাবা মানে কি? 7, ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবা, তামানিয়া, তিসা, আশারা। এই যে সাবা মানে কি? 7। সাবায়ে মুআল্লাকাত বলতে কি বুঝো? সাবায়ে মুআল্লাকাত অর্থ হলো মূলত সপ্ত ঝুলন্ত কবিতা। সপ্ত মানে কত? 7টি ঝুলন্ত কবিতা। এরপরে দেখো ব্যাখ্যায় কি দিছি, প্রতি বছর মক্কার নিকটবর্তী উকাজের বার্ষিক মেলায় আরবের প্রখ্যাত যে কবিগণ ছিল তারা হচ্ছে কবিতা প্রতিযোগিতার কি করতেন? আয়োজন করতেন। এতে 7টি শ্রেষ্ঠ কবিতা কি করে নির্বাচিত করে সোনালী হরফে লিপিবদ্ধ করে কবিতাগুলোকে কাবার দেওয়ালে কি করা হতো? ঝুলিয়ে রাখা হতো। আর এই কবিতাগুলো মূলত কি নামে পরিচিত? সাবায়ে মুআল্লাকাত নামে পরিচিত। ক্লিয়ার কিনা ভাইয়া? অনুধাবনমূলক প্রশ্ন ক্লিয়ার কিনা তোমরা একটু দ্রুত কমেন্টে জানিয়ে দাও। সাবা মানি 7, সাবা মানি 7 সপ্ত ঝুলন্ত কবিতা। তোমরা যারা যারা কমেন্ট করতেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। এবার আমাদের অনুধাবনমূলক প্রশ্ন শেষ। এবার আমরা দেখব প্রথম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন তোমাদের মূলত কিভাবে আসতে পারে। সৃজনশীল প্রশ্ন কিভাবে আসতে পারে। আরে অনেকে কমেন্ট করতেছে ভাই আপনি কি মাদ্রাসার স্টুডেন্ট? দেখো, আমি স্কুলেরও স্টুডেন্ট, মাদ্রাসায়ও ছিলাম, তারপর হচ্ছে কলেজেও পড়েছি, এখন বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। ঠিক আছে ভাই? কিন্তু সব কোটিতে পড়ে চলে আসছে। এখন দেখো, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন।
তোমাদেরকে কতগুলো আমি হচ্ছে প্রথমে বলবো, এই বিষয়গুলো একটু দ্রুত সুন্দর করে দেখে নিবা যেন তোমরা ভালো মার্কস নিশ্চিত করতে পারো। প্রথমে কি দিচ্ছি দেখো, প্রথমত প্রাচীন আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান এবং বৈশিষ্ট্য, এইটি থেকে ভাইয়া তোমাদের কিন্তু প্রশ্ন শতভাগ আসতে পারে, ঠিক আছে। এবং এর পাশাপাশি কি দেখবা, মরুবাসী যাযাবর বেদুইনদের জীবন জীবিকার বৈশিষ্ট্য, এই দুইটি পয়েন্টকে হচ্ছে মূলত তোমাদের সাথে সাজিয়ে কম্বাইন্ড কোয়েশ্চেনও করতে পারে এবং পাশাপাশি সিঙ্গেল কোয়েশ্চেনও করতে পারে, ঠিক আছে। একটি থেকে যেমন মনে করো এই প্রাচীন আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান এবং বৈশিষ্ট্যগুলো তোমরা যদি পড়ো তাহলে ওখান থেকেও পেয়ে যেতে পারো, এবং পাশাপাশি দেখো যাযাবর বেদুইনদের জীবন জীবিকার বৈশিষ্ট্যগুলো যদি পড়ো তাহলে ওখান থেকেও আলাদা কমন পেয়ে যেতে পারো। তাহলে তোমার দেখার বিষয় কি, যদি তুমি দুইটা দেখে নাও তাহলে অবশ্যই একটি কমন তুমি পেয়ে যাচ্ছ পরীক্ষায়, ঠিক আছে ভাই। এখন দেখো কিভাবে হচ্ছে মূলত প্রশ্ন আসতে পারে। আমি এখানে দিয়েছি এগুলো হচ্ছে মূলত শিকনফল, এই যে শিকনফল 1 এবং 2 এর আলোকে সৃজনশীল প্রশ্ন, 1 এবং 2 এই যে শিকনফল যে দুইটি আছে সেগুলোর আলোকে কিভাবে মূলত তোমাদের বিগত সালে কোয়েশ্চেন হয়েছে এবং সামনেও হতে পারে সেটির একটি নমুনা দেখে নাও। প্রথমে দেখো, 3 দিকে সমুদ্র বেষ্টিত কোরিয়া উপদ্বীপ একটি অনুর্বর অঞ্চল। একসময় শহরের কিছু লোকজন ব্যবসা বাণিজ্য করলেও গ্রামের লোকদের পশুপালন বা মাছ শিকার ছাড়া অন্য কোনো কাজের উপায় ছিল না। জীবন জীবিকার জন্য তারা চুরি ডাকাতি, প্রতারণা এবং লুটতরাজ করতে বাধ্য হতো। যেমন দেখো, প্রথমে 3 দিকে সমুদ্র বেষ্টিত কোরিয়া উপদ্বীপ, তার মানে আমরা বুঝতে পারছি 3 দিকে যে কোরিয়া উপদ্বীপের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে মূলত আরব উপদ্বীপেরই প্রতিচ্ছবি কিনা, আরব উপদ্বীপেরই মূলত প্রতিচ্ছবি। প্রথম যে দিক সেটি হচ্ছে মূলত আরব উপদ্বীপেরই প্রতিচ্ছবি, ঠিক আছে। এতটুকু পর্যন্ত এক লাইন বুঝলাম। এরপর দেখে একসময় শহরের সবকিছু এই যে লোকজন ছিল তারা হচ্ছে ব্যবসা বাণিজ্য করতো। আমরা জানি তৎকালীন সময়ে একটা হচ্ছে আমরা দুই ধরনের লোক দেখতে পাই, একটা হচ্ছে শহরবাসী বা স্থায়ী বাসিন্দা, আরেকটা হচ্ছে মরুবাসী বা যাযাবর, ঠিক আছে। দেখো, শহরবাসী যে লোকজনগুলো ছিল তাদের মধ্যে আমরা ব্যবসা বাণিজ্যের কথা কিন্তু পড়েছি। তোমরা যখন যাযাবর বেদুইনদের জীবন জীবিকা এবং উপদ্বীপের ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানতে যাবা কিন্তু ওখানে কিন্তু সম্পূর্ণরূপে পেয়ে যাবা। সেজন্য বলছি এই প্রশ্নটি করার আগে তোমাদেরকে এই দুইটি সম্পর্কে মূলত ভালোভাবে ধারণা থাকতে হবে। ভালোভাবে যদি ধারণা থাকে তাহলে তোমরা অবশ্যই উত্তর করতে পারবা। এজন্য তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিকারের বিষয়গুলো আছে সেগুলো কিন্তু ভাইয়া কিন্তু এখানে স্লাইডে নিয়ে আসছে। সুতরাং স্লাইডের যে বিষয়গুলো তোমাদেরকে ভাইয়া শিখতে বলবো সেগুলো পাশাপাশি বই থেকে শিখে নেবা এবং পাশাপাশি ভাইয়া প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করবো, অবশ্যই পারবা। এরপর দেখো, জীবন জীবিকার জন্য তারা চুরি ডাকাতি, প্রতারণা, লুটতরাজ করতে বাধ্য হতো। তার মানে কারা কি করতো, যাযাবর বা বেদুইন যারা ছিল, এটি ছিল হচ্ছে দ্বিতীয় যে আমরা জীবন জীবিকার বেদুইনদের যে বৈশিষ্ট্য লক্ষ্য করছি সেখানে কিন্তু পেয়েছি। এরপরে প্রথম যেটি পেয়েছি ব্যবসা বাণিজ্য করতো, সেটি মূলত কাদের, সেটি ছিল হচ্ছে মূলত শহরবাসী বা স্থায়ী বাসিন্দাদের। এবার আমরা দেখবো হচ্ছে সৃজনশীল প্রশ্ন মূলত তোমাদের কিভাবে দেয়। দেখো, উদ্দীপকের উল্লেখিত কোরিয়া উপদ্বীপের সাথে তোমার পঠিত কোন অঞ্চলের সাদৃশ্য রয়েছে। এই যে দেখো ভাইয়া কিন্তু তোমাদের বলে দিয়েছে আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান এবং বৈশিষ্ট্য সম্পর্কে জানতে। কেন জানতে বলছে, এই যে দেখে এভাবে কোয়েশ্চেন হয়, আরব উপদ্বীপ কোরিয়া উপদ্বীপের সাথে তোমার পঠিত কোন অঞ্চলের সাদৃশ্য রয়েছে। তোমরা যদি আরব উপদ্বীপের ভৌগোলিক অবস্থান এবং বৈশিষ্ট্যগুলো জানো তাহলে অবশ্যই এই প্রশ্নটির উত্তর করা একদম ইজি। বুঝছো কিনা ভাইয়া? এই যে অনেকে কমেন্ট করে দিয়েছো আরব উপদ্বীপ, আরব উপদ্বীপ, আরব উপদ্বীপ, মূলত এটি হচ্ছে মূলত আরব উপদ্বীপ। কেন শিখতে বললাম সেটি হচ্ছে এটিরই প্রমাণ। তোমরা যদি শিখো অবশ্যই এভাবে প্রত্যেকটা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবা। এরপরে তো তোমাদের জন্য সবকিছু থাকছে, এভাবে কিন্তু বাইরে সাজিয়ে নিয়ে আসছি, ঠিক আছে। এরপর দেখো, উদ্দীপকের আলোকে উক্ত অঞ্চলের অধিবাসীদের উপর ভৌগোলিক অবস্থার প্রভাব মূল্যায়ন করো। উদ্দীপকের আলোকে উক্ত অঞ্চল বলতে আমরা আরব উপদ্বীপের বুঝতে পারছি। তাহলে উক্ত অঞ্চলের অধিবাসীদের আমরা দুই ধরনের অধিবাসী দেখতে পাই, একটা হচ্ছে শহরবাসী আর একটা কি যাযাবর বা কি বেদুইন বা যাযাবর। আর প্রথমটি কি স্থায়ী বাসিন্দা বা শহরবাসী। এই যে দুই ধরনের লোক বসবাস করে, সেহেতু তাদের যে জীবন আচরণের মধ্যে যে ভৌগোলিক অবস্থার যে প্রেক্ষাপট সেগুলো একটু আলোচনা করে দিলে অবশ্যই গ নাম্বার প্রশ্নের উত্তর হয়ে যাবে। তাহলে আমরা গ নাম্বার যে প্রশ্নটির উত্তরটি করবে সেটি কয় প্যারায় লিখবো ভাইয়া? 3 প্যারায় লিখবো। কয় প্যারায়? 3 প্যারায়। আর ঘ নাম্বার প্রশ্নটির উত্তর কয় প্যারায় লিখবো? 4 প্যারায়। অবশ্যই কয় প্যারায় লিখতে হবে? 4 প্যারায়, যেহেতু আমরা 4 নাম্বার পেতে যাচ্ছি সেজন্য। ঠিক আছে ভাই, তোমাদের যদি ভাগ্য থাকে এই প্রথম প্রশ্নটি কিন্তু তোমরা হুবহু কিন্তু কমন পেয়ে যাওয়া ইনশাআল্লাহ উদ্দীপকে, ঠিক আছে ভাই। আপনি বেস্ট, ধন্যবাদ। এরপরে দেখো, আমি হচ্ছে আরেকটি দেখো তোমাদের হচ্ছে উচ্চতর দক্ষতামূলক মূলত প্রশ্ন। এই যে তোমাদের আমি হচ্ছে প্রথম পার্টটি থেকে কি দিয়েছি, প্রথম পার্টটি থেকে হচ্ছে মূলত দিয়েছি কি দেখো,
প্রাচীন আরব উপদ্বীপ ভৌগোলিক অবস্থান এবং যাযাবর বেদুইনদের জীবন জীবিকার বৈশিষ্ট্য। এবার আমরা দেখে নিব হচ্ছে মিশরীয়, সুমেরীয় এবং গ্রিক সভ্যতা। আমরা সভ্যতা পড়ি না, কিন্তু সভ্যতা থেকে কিন্তু বিগত সালে প্রত্যেকটা বছর একটি একটি করে প্রশ্ন আসছে। তার মানে এখন জেনে রাখো তোমাদেরও কিন্তু প্রশ্ন আসতে পারে। এখন দেখবো হচ্ছে কিভাবে মূলত তোমাদের প্রশ্নগুলো আসে। দেখো, প্রথম আসছে হচ্ছে আমরা মিশরীয়দের নিয়ে আলোচনায়। যখন তুমি মিশরীয় সভ্যতাটা পুরো পড়ে ফেলবা, তাহলে মিশরীয় সভ্যতা থেকে যেমন প্রশ্ন হোক না কেন তুমি অবশ্যই পারবা, ঠিক আছে। এরপরে দেখো সুমেরীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতা থেকে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো যদি তুমি যদি সে অধ্যায়ে যে আলোচনাটি রয়েছে সুমেরীয় সভ্যতা সম্পর্কে সেগুলো যদি পড়ে ফেলো অবশ্যই জানবা, ঠিক আছে। এই যে দেখো, এই মিশরীয় এবং সুমেরীয়, ভাইয়া তুমি যে বোর্ডের হও না কেন, এই দুটি থেকে যে কোনো একটি প্রশ্ন তোমার পরীক্ষায় আসবে। ওই মিশরীয় থেকে আসবে না, সুমেরীয় থেকে আসবে। এখন জেনে নিবা আমরা হচ্ছে মিশরীয় সভ্যতা থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে। দেখো, এই যে দেখো, সিন্ধু সভ্যতা প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে মূলত অন্যতম। এটি একটি নগরভিত্তিক সভ্যতা। এদের লিখন পদ্ধতি ছিল চিত্রভিত্তিক। আমরা একটু আগে কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন আলোচনা করেছি। চিত্রভিত্তিক লিখন পদ্ধতি মূলত কাদের ছিল? মিশরীয়দের ছিল কিনা, ভাইয়া বলছে কিনা মিশরীয়দের ছিল কিনা। এরপর দেখো, সিন্ধু সভ্যতা নগরভিত্তিক হলেও তাদের ছিল হচ্ছে উন্নত কৃষি ব্যবস্থা। তোমরা কিন্তু ভাই এক একটি প্রশ্ন কমেন্টে প্রশ্ন করতে পারো, ভাইয়া আপনি অনুধাবনমূলক প্রশ্ন আলাদা করলেন, জ্ঞানমূলক প্রশ্ন আলাদা করলেন, কেন করছি ভাই? এখন দেখো, তোমাকে যদি আমি সম্পূর্ণ ক্লাসের আলোচনা করতে যেতাম, তাহলে একটি অধ্যায়ের বেশি হয়তো আজকে আলোচনা করতে পারতাম না এই 2 ঘন্টার মধ্যে। আমার দিতে হবে তোমাকে কিন্তু কি 5টি অধ্যায়ের সাজেশন। তাহলে তোমাকে আমার শর্ট ভাবে তোমাদেরকে কিভাবে আমি বুঝাতে পারি সেই অধ্যায়, সেই ট্রিক্সটি আমার মাথায় আনতে হয়েছে। সেজন্য ভাবছি তোমাদের প্রথমে কি পড়া দেবো, জ্ঞানমূলক প্রশ্ন পড়া দেবো, এরপর অনুধাবনমূলক। যদি এই দুটি আমি ক্লিয়ার করে দিতে পারি, তাহলে উদ্দীপক দ্বারা তোমাদের জন্য একদম ইজি হয়ে যাবে। সেজন্য হচ্ছে মূলত আমার এই কাজটি করা। দেখো, তোমরা আশা করি তোমরা অবশ্যই যারা মনোযোগ দিচ্ছ কিন্তু তোমরা ব্যর্থ হবে না, তোমরা অবশ্যই বুঝতে পারতেছো। দেখো, নগর ভিত্তিক হলেও তাদের ছিল হচ্ছে উন্নত কৃষি ব্যবস্থা। জব, গম, তুলা, নানা রকম ফসল তারা উৎপন্ন করতো। উন্নত ফসল উৎপাদনের জন্য তারা জমিতে কি দিত? বাদ দিত। বন্যার পানিকে সংরক্ষণ করে কাজে লাগাতো। আবার নালা কেটে জলসেচের মাধ্যমে পানি এনে ফসলের মাঠে সরবরাহ করতো। দেখো, উদ্দীপকের সিন্ধু সভ্যতার যে লিখন পদ্ধতির সাথে প্রাচীন কোন সভ্যতার লেখনের মিল রয়েছে। একদম যে প্রথম লাইন আমরা যে পড়েছি, চিত্রভিত্তিক যে লিখন পদ্ধতি ছিল, সেই চিত্রভিত্তিক তুমি যদি একটা ওয়ার্ড ধরতে পারো, তাহলে যে এটা যে মিশরীয় লিখন পদ্ধতি সেটা অনায়াসে কিন্তু বলে দিতে পারো, ঠিক আছে না ভাইয়া? তাহলে তোমাকে উত্তর করতে আর দেরি কেন? তাহলে দ্রুত এটা কোন লিখন পদ্ধতি ভাই জানিয়ে দিবা। চিত্রভিত্তিক যে লিখন পদ্ধতি আমরা পেয়েছি সেটি কোন লিখন পদ্ধতি? মিশরীয় লিখন পদ্ধতি। এবার আমরা দেখবো এই প্রশ্নটির উত্তর মূলত কয়টি প্যারা লেখার চেষ্টা করবো। তোমরা 3টি প্যারা। তোমাকে অবশ্যই যদি ভালো নাম্বার পেতে চাও, তাহলে গ নাম্বার প্রশ্নে 3টি প্যারা করবা, ঘ নাম্বার প্রশ্নে 4টি প্যারা অবশ্যই তোমাকে করতে হবে ভাইয়া, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। এরপর দেখো, সিন্ধু সভ্যতার কৃষি ব্যবস্থা মিশরীয় সভ্যতার কৃষি ব্যবস্থারই প্রতিচ্ছবি। সিন্ধু সভ্যতা তোমাকে এখানে প্রশ্নেই বলে দিয়েছে। দেখো, সিন্ধু সভ্যতার যে কৃষি ব্যবস্থা আমরা দেখেছি সেটি মূলত মিশরীয় কৃষি ব্যবস্থারই প্রতিচ্ছবি। তাহলে এখানে উত্তর তো আমার প্রশ্নে আছে, তাহলে হ্যাঁ দিয়ে তুমি উত্তরটা লেখা শুরু করো। হ্যাঁ, অবশ্যই এটিরই প্রতিচ্ছবি। আমি যেভাবে মিশরীয় সভ্যতায় পড়েছি ঠিক সেম ভাবে আমি উদ্দীপকীয় দেখতে পাচ্ছি। আমি হচ্ছে মিশরীয় সভ্যতা নগরভিত্তিক সভ্যতা দেখতে পেয়েছি। তারপরে হচ্ছে সেখানে হচ্ছে এই যে নীল নদের অববাহিকা হচ্ছে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল। নীল নদের তীরে যে পলিগুলো জমা হতো সেজন্য হচ্ছে লোকেরা ওখানে ভিড় করতো, এবং তার জন্য কেন ভিড় করতো সে কারণটা হচ্ছে এই যে নীল নদে যে পলি মাটিগুলো জমা হতো, এই পলিগুলোতে ফসল উৎপন্ন করা লোকদের জন্য অনেক বেশি হচ্ছে কার্যকরী ছিল, এবং পাশাপাশি হচ্ছে ভালো ফলন হতো। এইগুলোর কারণে মূলত কি মিশরের এই যে নীল নদের তীরে মানুষজন বসবাস করতে, এর ফলে হচ্ছে এক ধরনের মিশরীয় সভ্যতা গড়ে উঠেছে। ঠিক সেম ভাবে তোমাকে উদ্দীপকে বলে দিয়েছে সিন্ধু সভ্যতার কৃষি ব্যবস্থা মিশরীয় সভ্যতার কৃষি ব্যবস্থারই মূলত প্রতিচ্ছবি। এভাবে তুমি উত্তরটি সাজিয়ে লিখতে পারো, তাহলে অবশ্যই তোমাদের জন্য 4 আর 4-এর মধ্যে 4 অবশ্যই দিয়ে দিতে পারতো। তোমাকে 3.5 দিবে না ভাইয়া, তোমাকে 4-এর মধ্যে 4 দিয়ে দিবে যদি ভাইয়া যেগুলো বলছে সেভাবে যদি ফলো করে লিখতে পারো। আচ্ছা, এবার দেখো আমি তোমাদের জন্য এবার আমি দেখতে হচ্ছে মিশরীয় সভ্যতা, আবার দেখবো হচ্ছে সুমেরীয় সভ্যতাতে তোমাদের কিভাবে প্রশ্ন আসতে পারে। দেখো ভাইয়া, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। মূলত এই প্রশ্নটি তোমাদের বিগত সালে এসেছে, তোমরা যারা পড়েছো তোমরা অবশ্যই দেখতে পাও। আমরা একটু আগে দেখেছি হচ্ছে চিত্রভিত্তিক যে লিখন পদ্ধতি ছিল সেটি কাদের ভাইয়া? মিশরীয়দের। এবার দেখো, এটা হচ্ছে এক ধরনের লিখন পদ্ধতি। দেখো, এই যে এই অংশটি তোমাদের কাট করে দিত, মনে করে এই অংশটি নাই, যদি শুধুমাত্র এই অংশটি দিয়ে তোমাদের প্রশ্নটা করতো, শুধুমাত্র এই অংশটা তোমাদের উদ্দীপকে দেখতা, তাহলে এটাও হয়ে যেত হচ্ছে মূলত মিশরীয় লিখন পদ্ধতি।
চিত্রভিত্তিক লিখন পদ্ধতি। এই যে দেখো এগুলো সবগুলো কিন্তু চিত্র, এক একটা চিত্র। এই যদি চিত্রভিত্তিক লিখন পদ্ধতি দেখতে পাবো তাহলে মিশরীয় লিখন পদ্ধতি। কিন্তু এখানে দেখো এই যে পাশাপাশি তোমাদের জন্য মাউন্টেন, মেন, অক্স, ফিশ এগুলো লিখে দিয়েছি কিনা, মাউন্টেন, গড, হেভেন, দাসান এগুলো লিখে দিয়েছে কিনা, তার মানে এটা কোন লিখন পদ্ধতি? অক্ষর ভিত্তিক লিখন পদ্ধতি। আমরা অক্ষর ভিত্তিক লিখন পদ্ধতি কোন সভ্যতায় পড়েছি? সুমেরীয় সভ্যতায়। কোন সভ্যতা ভাইয়া? সুমেরীয় সভ্যতায়। কোন সভ্যতায়? সুমেরীয় সভ্যতায়। সুমেরীয় সভ্যতায়। কোন সভ্যতায়? সুমেরীয় সভ্যতায়। কোন সভ্যতায় পড়েছি ভাইয়া? সুমেরীয় সভ্যতায়। তাহলে উত্তর করবা কি? দেখো উদ্দীপকের চিত্র কোন সভ্যতার স্বাক্ষর বহন করে, তার মানে কোন সভ্যতার? অবশ্যই সুমেরীয় সভ্যতারই স্বাক্ষর বহন করে কিনা। এই যে আমরা দেখেছি হচ্ছে মূলত চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি এটাতে চিত্রভিত্তিক লেখার পাশাপাশি অক্ষর ভিত্তিক লেখারও আমরা দেখতে পাচ্ছি, অক্ষর ভিত্তিক লেখা দেখতে পাচ্ছি কিনা। দেখো দা সান, গড, হেভেন অথবা মাউন্টেন, ম্যান, অক্স, ফিশ এইসবের জন্য মূলত তারা হচ্ছে এইসব চিত্রগুলো ব্যবহার করতো। বুঝতে পারছি কিনা ভাইয়া? ভাইয়া বুঝতে পারছি হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। সুমেরীয় সভ্যতা। এবার দেখো কিউনিফর্ম লিখন পদ্ধতির মূলত কি রয়েছে? মিল রয়েছে। কোন সভ্যতার স্বাক্ষর বহন করে? সুমেরীয় সভ্যতার স্বাক্ষর বহন করে। এবং এই সুমেরীয় সভ্যতায় হচ্ছে যে লিখন পদ্ধতিটি মিল পাওয়া যায় সেটি হচ্ছে কি ভিত্তিক? অক্ষর ভিত্তিক লিখন পদ্ধতি, যার নাম হচ্ছে কিউনিফর্ম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপর দেখো উক্ত সভ্যতার অবদান মূল্যায়ন করো। তোমার যে সুমেরীয় সভ্যতা, সেই সুমেরীয় সভ্যতা ভাইয়া কিন্তু একটু আগে তোমাদেরকে বলেছি কোন কোন সভ্যতা দেখবা? মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা। এর পাশাপাশি তোমরা একটু গ্রিক সভ্যতার আলোচনাটা একটু দেখে নেবে। কেন গ্রিক সভ্যতা থেকে তোমাদের মূলত এমসিকিউ প্রশ্ন, খুব বেশি এমসিকিউ প্রশ্ন হয় প্রত্যেক পরীক্ষা। কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা বলো, তুমি এই যে কি অর্ধবার্ষিক পরীক্ষা বলো বা ফাইনাল পরীক্ষা বলো, কিন্তু তোমাদের প্রত্যেক জায়গায় কি হয়? গ্রিক সভ্যতা থেকে প্রশ্ন হয়। এজন্য বলছি তোমাকে কি দেখে নিতে হবে? এই যে সুমেরীয় সভ্যতা পাশাপাশি গ্রিক সভ্যতাটাও দেখে নিতে হবে। তাহলে আমরা কয়টি সভ্যতা দেখবো? সুমেরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা। যে দুটি থেকে অবশ্যই সৃজনশীল প্রশ্ন হবে, তুমি যে বোর্ডের হো না কেন। এরপর আরেকটা যে বিষয়টি দেখবো সেটা হচ্ছে কোন সভ্যতা? গ্রিক সভ্যতা। ঠিক আছে ভাইয়া? এভাবে হচ্ছে তোমরা হচ্ছে প্রশ্নের উত্তরগুলো এখান থেকে জেনে নিবা। এবার আমরা জানবো হচ্ছে পরবর্তী স্লাইডে। ঠিক আছে, আচ্ছা ভাইয়ার পড়াগুলো তোমরা বুঝতেছো কিনা, ভাইয়া কিভাবে পড়াচ্ছি এগুলো ট্রিক্স গুলো কিন্তু তোমরা ধরে নিতে পারছো কিনা। যদি ধরে নিতে পারো আমি ভাইয়া এখন থেকে বলে দিতে পারতেছি, তুমি যদি ভাইয়ার ট্রিক্স গুলো ফলো করো অবশ্যই তুমি 100% 70 মার্কস কমন পাবা। তোমাদের জন্য আরো ট্রিক্স কিন্তু ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, এখন আসতেছে হচ্ছে আরো পরবর্তী আরো টিপস। অনেকটা তো পড়াই ফেললাম, দেখি। এই যে দেখো এবার আসছি হচ্ছে আরেকটি হচ্ছে প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্নে। ওকে ঠিক আছে, আরেকটি আসছি আমরা হচ্ছে কোথায়? আরেকটি হচ্ছে প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিসে? প্রয়োগ এবং উচ্চতার দক্ষতামূলক প্রশ্নে, উদ্দীপক নিয়ে। ঠিক আছে, দেখো আমি হচ্ছে আরেকটি বিষয় আমরা কি পড়বো, এটা হচ্ছে 4 নাম্বার মূলত শিক্ষণফল। আমরা হচ্ছে 2 নাম্বার পড়ে ফেলছি, এখন চলে আসছি 2, 3 পরে আমরা এখন 4 নাম্বার শিক্ষণফলে চলে আসছি। সেটা কি রয়েছে দেখো, প্রাক ইসলামী আরবের রাজনৈতিক, প্রথম আমরা পড়বো হচ্ছে রাজনৈতিক দিক যেগুলো আছে সেগুলা, এর পাশাপাশি দেখবো হচ্ছে অর্থনৈতিক, এর পাশাপাশি সামাজিক এবং সাংস্কৃতিক দিকগুলো দেখবো। এই যে 4টি বলছি না ভাইয়া, এর মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সাংস্কৃতিক দিক, এবং পাশাপাশি তোমরা দেখবা হচ্ছে সামাজিক দিক, এর পাশাপাশি আরেকটি দিক দেখবা হচ্ছে সেটা হচ্ছে রাজনৈতিক দিক। রাজনৈতিক দিকের মধ্যে একটি বিষয় সবসময় মাথায় রাখবা, তাদের মধ্যে কোনো ধরনের রাজনৈতিক ঐক্য ছিল না, পাশাপাশি তাদের মধ্যে অবশ্যই অনেক বেশি মারামারি হতো, তার মানে অর্থনৈতিক ব্যবস্থাও তাদের ঠিক ছিল না। এর পাশাপাশি সামাজিক অবস্থার ক্ষেত্রে কিছু বিষয় আমি তোমাদের উল্লেখ করে দিই। নারীদেরকে অবশ্যই নিগৃহীত করে রাখা হতো, এবং তাদেরকে এই ক্রয় বিক্রয়ের যে প্রথা সেটি ছিল, এবং তাদেরকে ওই যে পুরুষরা যখন ইচ্ছে তখন চাইলে বিবাহ করতো, এবং কন্যা সন্তান জন্ম নিলে তাদেরকে মেরে ফেলা হতো, হত্যা করা হতো। এর পাশাপাশি তোমরা ওখানে দেখতে পাবো হচ্ছে নারীদেরকে যে দাস প্রথা প্রচলিত ছিল সেই সময়কার চিত্রগুলো, এইগুলো হচ্ছে তোমাদের মূলত সামাজিক অবস্থার ক্ষেত্রে ফুটে উঠবে। এর পাশাপাশি সাংস্কৃতিক অবস্থায় তুমি হচ্ছে উকাজে মেলা যেটি আছে সেটির হচ্ছে প্রচলন দেখবা। এই উকাজে মেলা থেকে হচ্ছে তোমাদের প্রত্যেকবারই প্রতি বছরই হচ্ছে মূলত একটি করে প্রশ্ন আসে। এখন আমরা দেখে নিব হচ্ছে তোমাদের মূলত সৃজনশীল প্রশ্ন কিভাবে হয়ে থাকে। শিক্ষণফল 4-এর আলোকে সৃজনশীল প্রশ্ন, এখানে কি এটি মূলত সৃজনশীল প্রশ্নটি মূলত কি নিয়ে আলোচিত হয়েছে, এখানে সামাজিক এবং রাজনৈতিক অবস্থা নিয়ে। কি বলেছি? সামাজিক এবং রাজনৈতিক অবস্থা নিয়ে, সামাজিক এবং রাজনৈতিক অবস্থা নিয়ে। দেখো
রাশিদা বেগম বাংলাদেশ নারী অধিকার নামক সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ভারতীয় উপমহাদেশে এমন একটি সময় ছিল যখন কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো। আমি একটু আগে তোমাদেরকে ভাই আলোচনা করেছি কিনা, সেটি হচ্ছে সামাজিক দিককে তুলে ধরে মূলত। এর পাশাপাশি দেখো নারীদের কোনো অধিকার ছিল না, একজন পুরুষ একই সাথে একাধিক স্ত্রী রাখতে পারতো, তাদের কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল না। যেমন দেখো শাসন ব্যবস্থার দিকে যখন গেছে সেটা হচ্ছে অবশ্যই রাজনীতিতে গেছে। এরপর দেখো তারা একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত থাকতো, সেটাও রাজনৈতিক দিকে। এসব সংঘর্ষ ভারতীয়দের দিন নামে পরিচিত ছিল। তারা একটি ইয়াতে পরিচিত ছিল, জোর যার মুলুক তার, এই নীতিতে হচ্ছে মূলত তারা বিশ্বাসী ছিল। এ হচ্ছে তাদের রাজনৈতিক এবং সামাজিক অবস্থা প্রাক ইসলামী আরবে। ঠিক আছে, এখন আমরা প্রশ্ন দেখব, উদ্দীপকের রাশিদা বেগমের বক্তব্যে কোন সমাজের নারীর অবস্থা ফুটে উঠেছে? তার মানে আমরা নির্দ্বিধায় বলে দিতে পারি প্রাক ইসলামী আরবের কোন কিসের বা প্রাক ইসলামী আরবের সামাজিক অবস্থারই প্রতিফলন মূলত। দেখো উদ্দীপকের রাশিদা বেগমের বক্তব্যে কোন সমাজের মানে হচ্ছে প্রাক ইসলামী আরবের সমাজের নারীদের অবস্থার চিত্র মূলত ফুটে উঠেছে। প্রাক ইসলামী আরবের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থার প্রতিচ্ছবি মূলত উদ্দীপকে ফুটে উঠেছে। এরপরে দেখো এটি হচ্ছে গ নাম্বার গেল। উক্ত যুগের আমরা যে এখানে দেখতে পাচ্ছি তাদের যে রাজনৈতিক কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল না, তারা একে অপরের সাথে যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকতো সব সময়। তারপর হচ্ছে এইসব সংঘর্ষ একটি নামে পরিচিত ছিল। তারা বিশ্বাসী ছিল হচ্ছে জোর যার মুলুক তার, এই নামে। এই যে কথাগুলো সেগুলো হচ্ছে মূলত রাজনৈতিক অবস্থারই প্রেক্ষাপটে বর্ণিত কিনা ভাইকে একটু কমেন্টে জানাইবা। ভাইয়া কোচিং এসেও আপনার ক্লাস করতেছি, ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, ওকে ভাইয়া বুঝতে পারছি, ওকে ভাইয়া বুঝতে পারছি, ওকে ভাইয়া বুঝছি, ভাইয়া বুঝছি। এবার যাচ্ছি আমরা হচ্ছে পরবর্তীতে। এবার আমরা জানবো হচ্ছে পরবর্তী স্লাইডে। দেখো তোমাদের জন্য কি রয়েছে। এই যে দেখো সিকনফল যে 4-এর মধ্যে আমি আরেকটা কি দিয়েছিলাম, তোমাদের যে সাংস্কৃতিক অবস্থার উল্লেখ করেছিলাম, এই সাংস্কৃতিক অবস্থার মধ্যে আমি কি বলেছি, এই যে সাংস্কৃতিক যে উৎসব একটা হতো তাদের উকাজে মেলায় কি কি হতো, গোড়দৌড়, উষ্ট্রদৌড় প্রতিযোগিতা হতো। পাশাপাশি তাদের হচ্ছে কবিতা আসে বসতো, ওখানে হচ্ছে 7টি সপ্ত ঝুলন্ত কবিতা বা সাবায়া মুআল্লাকা নির্বাচিত করা হতো। এই নির্বাচিত কবিতাগুলোকে কাবা শরীফের যে দেওয়াল ছিল সেটাতে হচ্ছে দেওয়াল টাঙিয়ে রাখা হতো। ঠিক আছে ভাইয়া, এই ছিল হচ্ছে মূলত সাবায়া মুআল্লাকাতের আলোচনা। এবং পাশাপাশি যে সাংস্কৃতিক অবস্থার যে উকাজে মেলার আরো কিছু তাদের মধ্যে ছিল, যেমন দেখো তাদের মধ্যে যে ওখানে মদ্যপান করা হতো, এরপরে যে তাদের জন্য এই অনেক কিছু করা হতো, উষ্ট্রদূর গুড়দের কথা তো বলেছি। এইসব বিষয়গুলো মূলত আমরা কিসে দেখতে পাই, সাংস্কৃতিক অবস্থা অর্থাৎ উকাজ মেলা দেখতে পাই। ঠিক আছে, এবার আমরা দেখবো হচ্ছে উকাজ মেলা থেকে মূলত তোমাদের প্রতি বছর কিভাবে প্রশ্ন হয়। প্রত্যেক বছর কোনো না কোনো বোর্ডে এইটি থেকে হচ্ছে মূলত একটা প্রশ্ন থাকে সাংস্কৃতিক অবস্থা থেকে। এবার দেখো তোমাদের যদি চলা আসে ভাইয়া, এভাবেই হচ্ছে মূলত তোমাদের উদ্দীপকটি চলে আসবে। দেখো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি বাংলা একাডেমি বইমেলার কি করে আয়োজন করে। উক্ত মেলায় বিভিন্ন কবি সাহিত্যিকদের লেখা নতুন নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। ছোট ছোট শিশু কিশোর ও কবি সাহিত্যিকরা বিভিন্ন কবিতা সাহিত্য আবৃত্তি করেন। মাননীয় প্রধানমন্ত্রী শ্রেষ্ঠ কবি সাহিত্যিকদেরকে অমর 21শে পদক বা পুরস্কার প্রদান করেন। তার মানে বুঝো এখানে হচ্ছে পুরস্কার প্রদান করেন, পদক বা পুরস্কার প্রদান করেন অমর 21শে কি শ্রেষ্ঠ কবি নির্বাচিত করে। তার মানে এটা হচ্ছে সাবায়ে মুআল্লাকাতের দিকে ইঙ্গিত করছে। এবং পাশাপাশি উক্ত মেলায় এই যে মেলার আয়োজন করে সেটি কোন মেলা, উকাজ মেলাকে ইঙ্গিত করছে। এই দুটি বিষয় অবশ্যই বুঝতে পারছি। এবার আমাদের সৃজনশীলের মধ্যে যে উদ্দীপকের আলোকে যে প্রশ্নগুলো হবে তাহলে সেগুলো অবশ্যই কৃষি থেকে হবে, একটা উকাজ মেলার থেকে হতে পারে, আর একটি কি সাবায়ে মুআল্লাকাত নিয়ে হতে পারে। এবার আমরা দেখি উদ্দীপকের কবি সাহিত্যিকদের পুরস্কার প্রাক ইসলামী যুগের কোন পুরস্কারের সাথে মিল রয়েছে। তার মানে কি কোন পুরস্কার ভাইয়া, নির্দ্বিধায় বলতে পারো এখন সপ্ত ঝুলন্ত কবিতা বা সাবায়ে মুআল্লাকাত। একটু আগে ভাইয়া তোমাদের উদ্ভাবনমূলক প্রশ্ন আলোচনা করেছি, এখন আমরা কৃষি পেয়েছি সেটি সৃজনশীল প্রশ্নে দেখতে পেয়েছি। ঠিক আছে, শেয়ার করে নি, এর চেয়ে ইসরাত ম্যাডামের ক্লাস বেশি শেয়ার হইছে। এত সুন্দর ক্লাস, মাত্র 279টা শেয়ার, দেখতেছো তো 179। ওকে, এরপরে দেখো তুমি কি মনে করো উদ্দীপকের মেলায় প্রাক ইসলামী যুগের সাংস্কৃতিক কর্মকাণ্ডের পূর্ণ প্রতিফলন হয়েছে কিনা? তুমি কি মনে করো? আমরা কিন্তু এখানে পূর্ণ প্রতিফলন হয়েছে কিনা দেখো তো তোমরা একটু দেখো দ্রুত এবং বায়াকে কমেন্টে জানিয়ে দেবা। আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকের মেলায় প্রাক ইসলামী যুগের সাংস্কৃতিক কর্মকাণ্ডের পূর্ণ কর্মকাণ্ডের পূর্ণ প্রতিফলন হয়েছে কিনা। পূর্ণ প্রতিফলন কি বলছি ভাই, পূর্ণ প্রতিফলন হয়েছে কিনা।
আমি কিন্তু ওইখানে বলেছি তোমাদের অষ্টদূর গড়দূর এগুলোর কিন্তু এখানে কিন্তু আমরা উল্লেখ পাচ্ছি না, তার মানে কি পূর্ণ প্রতিফলন হয়নি, এ কথাটি বলতে পারে কিনা? ঠিক আছে ভাইয়া, এখন হচ্ছে আমরা মূল পয়েন্টে চলে আসছি। তুমি কি মনে করো আমি মনে করি যে উদ্দীপকের মেলায় প্রাক ইসলামী যুগের সাংস্কৃতিক কর্মকাণ্ডের পূর্ণ প্রতিফলন হয়নি। এর প্রথম উত্তর করবা কি না, আমি মনে করি যে উদ্দীপকে প্রাক ইসলামী যুগের সাংস্কৃতিক কর্মকাণ্ডের পূর্ণ প্রতিফলন হয়নি। কেন হয়নি ভাইয়া? সেখানে হচ্ছে এরকম আরো অনেক প্রতিযোগিতা থাকতো, অষ্টদূর গড়দূর সহ, তারপর হচ্ছে আরো নানান ধরনের প্রতিযোগিতা থাকতো। আমি কিন্তু এখানে একটাই জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে উক্ত মেলায় বিভিন্ন কবি সাহিত্যিকদের লেখা নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হতো শুধুমাত্র। তার মানে পুরোটা কিন্তু এখানে কিন্তু প্রতিফলন হচ্ছে না। এটাই হচ্ছে, তুমি যদি উদ্দীপকটি বুঝো তাহলে অবশ্যই 4-এর মধ্যে 4 পাওয়ার মতো তুমি কিন্তু লিখে দিয়ে আসতে পারবা। এটা হচ্ছে ভাইয়া মূলত আজকের আলোচনা। এবার এর মধ্য দিয়ে হচ্ছে আমরা প্রথম অধ্যায়ের আলোচনা এখানে শেষ করছি। এবার আমরা কোন অধ্যায়ে যাবো? দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়ে যাওয়ার আগে তোমাদেরকে ভাইয়া আরেকবার রিকোয়েস্ট করতেছি, মূলত এই যে দেখো, তোমরা কিন্তু এখনো পর্যন্ত ক্লাসটি কিন্তু সবাই কিন্তু শেয়ার করে না। যদি শেয়ার করো তাহলে কিন্তু তোমাদের বন্ধুরা আরো অনেকে দেখতে পেত। তার মানে তোমাদের কি করা লাগবে? আরো একবার ভাইয়া দ্রুত, যারা এখনো পর্যন্ত শেয়ার করে না, একটু দ্রুত শেয়ার করে দিবা, ঠিক আছে? ভাইয়া কিন্তু এখন কিন্তু ভাইয়া কিন্তু যাবে দ্রুত গতিতে। কোন গতিতে ভাইয়া? দ্রুত গতিতে। তার মানে তোমাদেরও আগাইতে হবে কিভাবে? দ্রুত গতিতে, ঠিক আছে? এখন আমরা তার মানে হচ্ছে দ্রুত একটু শেয়ার করে দিবা। তোমাদের কি বলছি? দ্রুত একটু শেয়ার করে দিবা। অনেকেই কমেন্ট করতেছো, উম্মে রহমান বিতি এত সুন্দর করে বোঝানোর জন্য থ্যাঙ্কস ভাইয়া, তোমাকে ধন্যবাদ আপু, তুমি যে ক্লাসে অ্যাটেন্ড করে ধন্য করেছো আমাদের সেজন্য, ঠিক আছে? এবার দেখো, আমি হচ্ছে তোমাদের জন্য আরেকটি বিষয়, যেটি হচ্ছে বারবার কেন আলোচনা করতেছি তোমাদের এই বিষয়টা। তোমাদের কিন্তু অনেকে কিন্তু বিরক্ত লাগতে পারে, কিন্তু আবার অনেকে কমেন্ট করতেছে তোমরা হচ্ছে, ভাইয়া আপনার ক্লাসগুলো আমি কোথায় পাবো ভাইয়া? শুধু কি আপনার, এই যে একটু আগে একজন কমেন্ট করছে, ভাইয়া আমি কি শুধুমাত্র আপনার ক্লাসে কোর্সে ভর্তি হতে পারবো? হ্যাঁ ভাইয়া, তোমার জন্যই বলছি। মূলত এই যে গ্রুপ কোর্সের রয়েছে হচ্ছে গ্রুপ কোর্সের সিঙ্গেল গ্রুপ কোর্স এনি ওয়ান অফ 13 অনলি কিসের জন্য? আর্টসের জন্য। এই যে মূল্য রয়েছে হচ্ছে মূলত কত টাকা? 750 টাকা, 50% ছাড় দিয়ে। তুমি যদি আমার ইসলামিক সংস্কৃতি ভর্তি হতে চাও তাহলে দিতে হবে 750 টাকা। কিন্তু তুমি যদি এই যে 34 ঘন্টা চলতেছে, 34 ঘন্টার মধ্যে যদি তুমি ভর্তি হয়ে যাও, তোমাকে মাত্র দিতে হবে কত টাকা জানো? 750 টাকা থেকে 10% বাদ দাও, তাহলে যত টাকা আসে তত টাকাই হবে, ঠিক আছে ভাইয়া? এরপরে দেখো, আমাদের যে অন্যান্য কোর্সগুলো রয়েছে, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আমাদের কম্বো কোর্স। এই কম্বো কোর্সটা হচ্ছে তোমাদের সবারই অনেকেরই সমস্যা থাকতে পারে ইংরেজিতে। আমি জানি, আমরা যেহেতু মানবিকের রেস্টুরেন্ট, আমাদের সবচেয়ে বেশি সমস্যা পোহাতে হচ্ছে ইংরেজিতে, এর পাশাপাশি আইসিটিতে, ঠিক আছে ভাইয়া? এই বাংলা ইংরেজি আইসিটির জন্য যে কম্বো কোর্সটি রয়েছে সেটির মূল্য হচ্ছে 1490 টাকা। তোমরা যদি 36 ঘন্টার মধ্যে ভর্তি হয়ে যাও, তোমাদের জন্য কত টাকায়? মাত্র কত টাকায়? আরো 10% ডিসকাউন্টে তোমরা ভর্তি হয়ে যেতে পারবা। এরপরে বান্ডেল কোর্স তো আছেই তোমাদের জন্য, সবার জন্য আমরা যেটা প্রেফার করি, কারণ হচ্ছে তোমাদের অনেকেরই অনেক সমস্যা থাকতে পারে, যেহেতু একটা সাবজেক্ট পড়তে যাচ্ছ, কিন্তু কোনো টপিকস এমন টপিকস আছে বুঝতেছো না। আবার যদি ভাইয়াদের মধ্যে যদি ভালো করে যদি বুঝিয়ে দাও, অবশ্যই বুঝতে পারবা। তার মানে তোমাকে কি করতে হবে? এই যে বান্ডেল কোর্সটা কিনলে তুমি হচ্ছে সকল বিষয়ের সব কোর্স একসাথে পেয়ে যাচ্ছ, এবং সেখানে পেয়ে যাওয়া মানে কি, তোমার প্রত্যেকটা বিষয় সুন্দর করে। আচ্ছা, এরপরে যে কম্পালসারি সাবজেক্টে যদি তোমার যদি কোনো মনে করো একটাতে সমস্যা হচ্ছে, তাহলে তুমি ওখানে কি করতে পারো? কম্পালসারি সাবজেক্টের যে কোনো একটি কোর্সে ভর্তি হতে পারো। যে এই যে সময়টা চলতেছে 36 ঘন্টার সময়, এই সময়ের যদি মধ্যে যদি তুমি ভর্তি হও, তাহলে তোমার আরো এক্সট্রা 10% ডিসকাউন্টে 990 টাকা থেকে আরো 10% ডিসকাউন্টে তুমি কি হতে পারবা? ভর্তি হতে পারবা, অর্থাৎ 900 টাকা আরো কম টাকায়, ঠিক আছে ভাইয়া? আরো উপরে তুলতে হবে এটা। আচ্ছা, ঠিক আছে। বাংলা ইংরেজি আইসিটি এর ভর্তি ফি কত? এই যে ভাই একটু আগে আলোচনা করছি, 1490 টাকা, মাত্র 1490 টাকা। এবং ওখানে যদি তুমি যদি এই যে 36 ঘন্টা চলমান যে 36 ঘন্টা রয়েছে, ওখানে যদি তুমি যদি ভর্তি হয়ে যাও, তাহলে তোমার জন্য আরো এক্সট্রা ডিসকাউন্ট। হ্যাঁ, 1340 টাকা, মাত্র কত ভাইয়া? 1340 টাকা, ঠিক আছে। এবার চলো আমরা আবার আলোচনায় ফিরি। দেখো, শুরু করি তাহলে।
সুপার সাজেশন ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় নিয়ে। এখন কোন অধ্যায় ভাইয়া? দ্বিতীয় অধ্যায়ে চলে আসছি। দেখো এগুলো হচ্ছে বিমানের গতিতে আমাদের আগাইতে হবে, এবং কিছু কিছু বিষয় যেগুলো তোমরা না বুঝবা কিন্তু আমি সৃজনশীলের ক্ষেত্রে একটু এই ডিটেলস আলোচনা করে দেবে, ঠিক আছে? মদিনার পূর্ব নাম কি ছিল? তোমরা হচ্ছে দ্রুত আর কি করবা, স্ক্রিনশটগুলো নিয়ে দিবা, কারণ হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। মদিনার পূর্ব নাম কি ছিল? সেটির নাম কি ছিল ভাইয়া? ইয়াসরিব। ভাইয়া মাথায় কেটে নাও, ইয়াসরিব। কুরাইশ শব্দের অর্থ কি ভাইয়া? কুরাইশ শব্দের অর্থ হচ্ছে বণিক বা ব্যবসায়ী, বণিক বা ব্যবসায়ী। কুরাইশ শব্দের অর্থ কি ভাইয়া? বণিক বা ব্যবসায়ী। এখানে হচ্ছে ভাইয়া হচ্ছে মূলত তোমাদের কিছু হচ্ছে অনেক বেশি হচ্ছে ওয়ার্ড লিখে দিয়েছে। দেখো মোহাম্মদ, মুহাজিরিন, আনসার, হিজরত, মেরাজ, ফাতহু, মুবিন শব্দের মূলত অর্থ কি? তোমাদেরকে এগুলো কি সবগুলো একসাথে আসবে? না ভাইয়া, যে কোনো একটু কিন্তু এখান থেকে যে একটা আসবে সেটা কিন্তু এখান থেকে ভাইয়া লিখে নাও। কি বলছি? হয়তো মোহাম্মদ শব্দের অর্থ কি আসতে পারে, না হয় মুহাজিরিন শব্দের অর্থ আসতে পারে, না হয় আনসার শব্দের অর্থ আসতে পারে, না হয় হিজরত, না হয় মেরাজ, না হয় ফাতহু, মুবিন। এগুলো একটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন পাবা, আর একটা হচ্ছে এমসিকিউতে পাবা। তার মানে এই যে একটা লাইন, 3 নাম্বার একটা লাইন লিখছি, এটার যদি এই কোটি যদি তুমি যদি মাথায় রাখতে পারো তাহলে তুমি কয় নাম্বার পেয়ে যাচ্ছ? 2 নাম্বার হুবহু কমন পেয়ে যাবে। একটা হচ্ছে এমসিকিউতে, আরেকটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। দেখো মোহাম্মদ শব্দের অর্থ কি? প্রশংসিত। মুহাজিরিন শব্দের অর্থ কি? নির্বাসিত। এই যে নির্বাসিত, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আনসার শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী। হিজরত শব্দের অর্থ কি? দেশত্যাগ বা এক স্থান থেকে অন্য স্থানে কি করা? গমন করা। দেশত্যাগ বা এক স্থান থেকে অন্য স্থানে গমন করা। মেরাজ শব্দের অর্থ কি? ঊর্ধ্বগমন। ঊর্ধ্বগমন, ঊর্ধ্বগমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঊর্ধ্ব আকাশে আল্লাহর সাথে কথা বলতে বা সাক্ষাৎ করতে গিয়েছিলেন, এই যে গিয়েছিলেন সেটাই হচ্ছে মূলত মেরাজ নামে পরিচিত। সেটিকে বলা হয় কি? মেরাজ শব্দের অর্থ কি? ঊর্ধ্বগমন। এর পাশাপাশি দেখো ফাতহু মুবিন শব্দের অর্থ কি? ফাতহু মুবিন এটি হচ্ছে মূলত প্রকাশ্য বিজয়, প্রকাশ্য বিজয়। ফাতহু মুবিন শব্দের অর্থ কি? প্রকাশ্য বিজয়, প্রকাশ্য বিজয়। এই যে এখন চলবো হচ্ছে আমরা বিমানের গতিতে, ঠিক আছে? একটু দ্রুত দ্রুত তোমরা হচ্ছে মাথায় জাস্ট নক করবা, দ্রুত ঢুকাই ফেলবা, ঠিক আছে? এরপর দেখো হুদায়বিয়ার সন্ধি মূলত কত সালে স্বাক্ষরিত হয়েছিল? হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 628 খ্রিস্টাব্দে। ভাইয়া কত খ্রিস্টাব্দে? 628 খ্রিস্টাব্দে। পরীক্ষা কিন্তু চলে আসতে পারে, হিজরতের সময়। এবার জানবো হিজরতের সময়। হিজরত করেছিলেন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে? 622 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে হিজরত করেন? 600 কত খ্রিস্টাব্দে? 22 খ্রিস্টাব্দে। ভাইয়া এটি লিখে দিই নাই কেন? তাই বলো পড়বো না, এমনটা কিন্তু হতে পারে না। এখানে হিজরতের উল্লেখ আছে কি? মানে হচ্ছে হিজরতের বিষয়টি তোমরা দেখে নিবা। 622 খ্রিস্টাব্দে হিজরত করেছেন। হিজরতের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলেন হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর দেখো বালকদের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম ধর্ম গ্রহণ করেন? এটা থেকে প্রশ্ন হয়। বয়স্কদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন? আবার যদি প্রশ্ন হয় সর্বপ্রথম কে ইসলাম ধর্ম গ্রহণ করেন? ঠিক আছে, তাহলে উত্তরগুলো কিভাবে করবা? দেখো বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বলছি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর দেখো বয়স্ক যারা ছিল তাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর দেখো সর্বশেষ যেটি বলবো, সর্বপ্রথম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ধর্মটি কি করেছিলেন? গ্রহণ করেছিলেন। সর্বপ্রথম যে ইসলাম ধর্মটি গ্রহণ করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একত্ববাদে ধর্মকে বিশ্বাস করেছিলেন, তিনি হচ্ছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক আছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক আছে, এবার দেখো আরো কয়েকটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। এই কয়টি জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন শেষ হবে। এরপর দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা অথবা মাতার নাম কি? পিতার নাম কি বলছি? পিতার নাম হচ্ছে মূলত আব্দুল্লাহ। তোমাদের কিন্তু পরীক্ষা আসতে পারে। মাতার নাম কি? আমেনা। এগুলো হচ্ছে মূলত তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আছে, দেখে নাও ভাইয়া। এরপর দেখো বদর যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল? আবার আসে উহুদ যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল? বা মক্কা বিজয় কত খ্রিস্টাব্দ হয়েছে? আবার তোমাদের আসে হচ্ছে খন্দকের যুদ্ধ মূলত কত খ্রিস্টাব্দ হয়েছে? দেখে নাও। বদর যুদ্ধ হয়েছে কত খ্রিস্টাব্দে? 624 খ্রিস্টাব্দে। এই যুদ্ধটি অবশ্যই তোমরা কি করবা? মনে রাখবা। এরপর দেখো উহুদ যুদ্ধ হয়েছে কত খ্রিস্টাব্দে? 625 খ্রিস্টাব্দে। খন্দকের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছে? 627 খ্রিস্টাব্দে। মক্কা বিজয় কত খ্রিস্টাব্দে? 630 খ্রিস্টাব্দে। এই যে এরপর আছে হচ্ছে মক্কা বিজয় কত খ্রিস্টাব্দে? 630 খ্রিস্টাব্দে। এবার দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে মূলত হিজরত করেছিলেন? বলছিলাম কিনা একটু আগে ভাইয়া? 622 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন, এবং হিজরতের পর তিনি ওখানে গিয়ে মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, তিনি ওখানে হচ্ছে 622 খ্রিস্টাব্দে মদিনা সনদ প্রণয়ন করেছিলেন। কি সনদ বলছি ভাইয়া? মদিনা সনদ। কি সনদ? মদিনা সনদ। পৃথিবীর ইতিহাসে লিখিত প্রথম সংবিধান কোনটি? যদি এভাবে যদি প্রশ্ন আসে তাহলে উত্তর করবা কি? মদিনা সনদ।
কি বলছি? মদিনা সনদ। পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান কোনটি? মদিনা সনদ। এরপর দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন? 610 খ্রিস্টাব্দে। জন্ম 570, মৃত্যু 632 খ্রিস্টাব্দে। 632 নিয়ে আরেকটি আলোচনা আছে। 632 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? ভাইয়া কি করেছিলেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 632 খ্রিস্টাব্দে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। ভাইয়া তোমরা যে ভাইয়ার পাশাপাশি, ভাইয়ার পড়ানোর পাশাপাশি এত বেশি যে কমেন্ট করতেছো, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আফরিন লিজা, মেঘা রহমান, তারপর হেলাল রহমান, উম্মে রহমান বিতি, তোমাদের অসংখ্য ধন্যবাদ। এবার যাচ্ছি আমি হচ্ছে তোমাদের, যেহেতু সংক্ষিপ্ত সময় তাই আমি হচ্ছে বিশদ আলোচনা করছি না, তোমরা যেন তোমাদের আর কমেন্টগুলো আমি পড়ছি না কিন্তু, ঠিক আছে? দেখো, হিলফুল ফুজুল অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে এখন আমরা কি করব? আলোচনা করব। অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে এখন আমরা আলোচনা করব। ঠিক আছে, দেখো হিলফুল ফুজুল বলতে মূলত কি বোঝো? ব্যাখ্যা করো। হিলফুল ফুজুল বলতে কি বোঝো? ব্যাখ্যা করো। হ্যালো, হ্যাঁ বন্ধু, আমি ক্লাস নিচ্ছি, বুঝলি? হ্যাঁ, আমি ক্লাসে যাবো না, আমি হচ্ছে ক্লাস নিচ্ছি অনলাইনে। না না, আমি যাবো না, আমি হচ্ছে ক্লাস নিচ্ছি। আর যদি তুই যাস তাহলে প্রক্সিটা দিয়ে দিস। ঠিক আছে, তোমাদের কাজের পাশাপাশি আমার কাজটাও কিন্তু সেরে ফেললাম। বন্ধু গোল দিল, তাকে বলে দিলাম। ঠিক আছে, এবার দেখো, হিলফুল ফুজুল বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত কাকে বোঝায়? শান্তি সংঘকে বোঝায়। কি কাকে ভাইয়া? শান্তি সংঘকে বোঝায়। হিলফুল ফুজুল বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি সংঘকে বোঝায়। এগুলো মোটামুটি পারি। তুমি যে মোটামুটি পারো ভাইয়া, অনেকে কিন্তু এখন নতুন পড়তেছে, এমনও কিন্তু অনেকে আছে। আমি চাচ্ছি যেহেতু সবার থেকে মোটামুটি যারা পারে তারাও যেন পারে, এবং পাশাপাশি যারা একদম পড়ে নেয় তারাও পারে, সেজন্য মোটামুটিভাবে আমি পড়ে দিচ্ছি। ঠিক আছে, এরপর দেখো, বালক বয়সে কি বলছিলাম ভাইয়া? তোমাদেরকে দুইটি প্যারা করতে বলছিলাম অনুধাবনমূলক প্রশ্নে। দেখো, বালক বয়সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারবুল ফিজার, একটি হচ্ছে যুদ্ধ হয়েছিল, হারবুল ফিজার যুদ্ধ। সেই যুদ্ধটির ভয়াবহতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে দেখেছিলেন। দেখো, এই হারবুল ফিজার যুদ্ধের ভয়াবহতা কেমন ছিল? রক্তপাত ছিল এবং অনেক বেশি দিন ধরে এটা হচ্ছে স্থায়ী ছিল। সেটির দুর্ভোগ দেখেন, এবং এরই প্রেক্ষিতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন তার যে সমমনা যে তরুণ যুবক ছিল তাদের সাথে নিয়ে তিনি পিতৃব্য জুবাইরকে নিয়ে, পিতৃব্য কাকে নিয়ে? জুবাইরকে নিয়ে 590 খ্রিস্টাব্দে একটি হচ্ছে সংঘ গড়ে তোলেন, একটি সংগঠন গড়ে তুলেছিলেন বা সংঘ গড়ে তুলেছিলেন, যা ইতিহাসে হিলফুল ফুজুল নামে পরিচিত। এই গেল হচ্ছে তোমাদের হিলফুল ফুজুলের আলোচনা। এইগুলো কিন্তু ভাইয়া তোমাদের হুবহু কিন্তু পরীক্ষা চলে আসতে পারে। এবার দেখো হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন আরেকটি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলা হয় কেন? আল আমিন বলা হয় কেন? একটু দ্রুত গতিতে যাবো ভাইয়া। দেখো, সততা এবং বিশ্বস্ততা দ্বারা হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলা হয়। আল আমিন বলা হয় ভাই, কিন্তু তোমাদের স্ক্রিনশট নেওয়ার কিন্তু সুযোগ দিচ্ছে, দ্রুত দ্রুত। এই যে দেখো, আল আমিন শব্দের অর্থ কি? বিশ্বাসী। আল আমিন শব্দের অর্থ কি? বিশ্বাসী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে হচ্ছে এই গুণটির অধিকারী ছিলেন। তিনি অত্যন্ত সত্যবাদী ছিলেন, আর তাই তার যে সবাই সত্যবাদী হিসেবে তাকে বিশ্বাস করত, তাই সবাই তাকে বিশ্বাস করত। এবং এই যে মহৎ গুণটি ছিল সত্যবাদী, আর এটির কারণে তাকে মূলত কিভাবে ডাকা হতো? কি নামে ডাকা হতো? আল আমিন নামে ডাকা হতো। এই যে 3-4 লাইনের মধ্যে ভাইয়া প্রশ্নটা শেষ করছি, সেই 3টা লাইন যদি তুমি ভালো করে লিখে দিতে পারো তাহলে তুমি কতর মধ্যে কত পেয়ে যাবে? 2 এর মধ্যে 2। এবার আমরা জানবো হচ্ছে আনসার এবং মুহাজির এবং আনসার কারা? ব্যাখ্যা করো। কিন্তু তোমাদের এগুলো হচ্ছে বিগত সালের প্রশ্ন, হুবহু কিন্তু চলে আসতে পারে। মুহাজির ও আনসার কারা? দেখো, মুহাজির অর্থ কি? নির্বাসিত, একটু আগে পড়ছি কিনা। আনসার শব্দের অর্থ কি? সাহায্যকারী। এখন দেখবা আমরা হচ্ছে ইসলামের ইতিহাসে কাদেরকে মুহাজির বলা হয় এবং কাদেরকে আনসার বলা হয়। দেখো, প্রকৃতপক্ষে যারা জন্মভূমির মায়া ত্যাগ করে অন্যত্রে হচ্ছে কি করেছেন? হিজরত করেছেন, তাদেরকে কি বলা হয়? মুহাজির বলা হয়। তাদেরকে কি বলা হয়? মুহাজির বলা হয়। আর যারা হিজরতকারীদের সর্বতোভাবে সাহায্য এবং আশ্রয় দান করেছিলেন, কি করেছিলেন? আশ্রয় দান করেছিলেন, তাদেরকে ইসলামের ইতিহাসে
ইসলামে তাদেরকে কি বলা হয়? আনসার বলা হয়। আনসার শব্দের অর্থ হচ্ছে মূলত কি? সাহায্যকারী। যারা হিজরত করেছিলেন তাদেরকে যারা সাহায্য করেছেন সর্বতোভাবে তাদেরকে কি বলা হয়? ইসলামের মধ্যে আনসার বলা হয়। আর যারা জন্মভূমির মায়া ত্যাগ করে অন্যত্র হচ্ছে চলে গিয়েছেন বা যেতে হয়েছে, বাধ্য হয়ে মাতৃভূমির মায়া ত্যাগ করে কিন্তু কেউ যেতে চায় না, তাদেরকে মূলত কি বলা হয়? মুহাজির বলা হয়। মুহাজির বলা হয়। এ গেল হচ্ছে তোমাদের মূলত আলোচনা। একজন প্রশ্ন করেছে কাজী জাদুল তাহারা, পিতৃব্য মানে কি? পিতৃব্য মানে হচ্ছে তোমার চাচা, চাচা, পিতার ভাই, চাচা। এরপরে দেখো অনুধাবনমূলক প্রশ্ন, 4 নাম্বার অনুধাবনমূলক প্রশ্ন। দেখো উহুদের যুদ্ধে মুসলমানদের বিপর্যয়ের মূলত কারণ কি ছিল? আমরা জানি সবাই 625 খ্রিস্টাব্দে কি হয়েছিল? 24 খ্রিস্টাব্দে বদর যুদ্ধ, এরপরে কি হয়েছিল? উহুদ যুদ্ধ। ঠিক আছে, তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে ইসলামের প্রথম যুদ্ধ কোনটি? তাহলে উত্তর করবা কিন্তু বদর যুদ্ধ। যদি ভাইয়া দেখো তো ভাইয়া কিন্তু তোমরা যারা FRB 3.1 কোর্সে ভর্তি হয়েছে তোমাদের কিন্তু একটা প্রশ্ন দিয়েছিলাম তোমাদেরকে, নাকি? ও আচ্ছা, হ্যাঁ, ওই যে ওই দিন একটা ম্যারাথন ক্লাস হয়েছে, ম্যারাথন ক্লাসে হচ্ছে তোমাদেরকে একটা প্রশ্ন দিয়েছিলাম যে নিচের কোনটি প্রথম যুদ্ধ, এভাবে দিয়েছিলাম। তাহলে তুমি ওইখানে দেখতে পাচ্ছ বদর যুদ্ধ নাই, তাহলে তোমার উহুদ যুদ্ধ আছে, তারপর খন্দক আছে, তার মানে তোমাকে উত্তর করতে হবে কোনটা? উহুদ যুদ্ধ। এভাবে কিন্তু তোমাদের কিন্তু প্রশ্ন চলে আসতে পারে ভাইয়া। স্যাররা কিন্তু এমন এমন কোয়েশ্চেন করবে, স্যাররা চায় তুমি 30-এর মধ্যে 30 না পাও। কি বলছি? স্যাররা চাই তুমি 30-এর মধ্যে 30 না পাও, তার মানে তোমাকে অনেকভাবে প্রশ্ন করে ঘুরে ফিরে করতে পারে। তাহলে তোমার মাথাটা ঠিক রেখে পরীক্ষার হলে গিয়ে সঠিক উত্তরটা তোমাকে খুঁজে বের করে দিতে হবে। ঠিক আছে, এর জন্য কিন্তু তোমাদেরকে কিন্তু আমি আগে থেকে কিন্তু এটা পড়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো 600 উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের যে প্রধান কারণ ছিল সেটি হচ্ছে নেতার আদেশ অমান্য করা। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করার কারণে কি হয়েছিল? উহুদ যুদ্ধে বিপর্যয় হয়েছিল। দেখো 625 খ্রিস্টাব্দে সংঘটিত উহুদ যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে 50 জন তীরন্দাজকে কি করেছিলেন? উহুদ ও আইনাইন পর্বতের সংকীর্ণ গিরিপথে নিয়োজিত করেছিলেন। প্রথম কথা হচ্ছে তাদেরকে কোথায় নিয়োজিত করেছিলেন? গিরিপথে নিয়োজিত করেছিলেন, এবং তাদেরকে পরবর্তীতে নির্দেশ দেন যে তারা যেন চূড়ান্ত বিজয়ের পূর্ব পর্যন্ত সেখানে কি করে? অবস্থান করে, পূর্ব পর্যন্ত সেখানে অবস্থান করে। কিন্তু তারা কি করলো? দেখো তারা মুসলমানদের বিজয় আসন্ন দেখে গনিমতের মাল সংগ্রহের জন্য গিরিপথ থেকে সরে যায়। ওই যে গিরিপথে তাদেরকে যেখানে দিয়ে রাখছে সেখান থেকে তারা মুসলমানদের বিজয় দেখে, বিজয়ের যে পূর্ব উপলব্ধি সেটি দেখতে পেয়ে তারা কিন্তু সরে যায়। এই যে সরে যাওয়ার সুযোগে সেনাপতি খালিদ বিন ওয়ালিদ, যিনি পরবর্তী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, সেনাপতি খালিদ বিন ওয়ালিদ কি করেন? আক্রমণ করেন। ওই যে তীরন্দাজ যারা ছিল তারা যেহেতু তাদের যে জায়গা থেকে সরা আসে গিরিপথ থেকে, সেটির পর ওই গিরিপথ দিয়ে মুসলমানদেরকে খালিদ বিন ওয়ালিদ, তিনি ছিলেন অন্যতম যোদ্ধা, তিনি এসে কি করে? হামলা করে। কিন্তু সে হামলা জবাব দিতে মুসলিমরা কি হয়েছিল? ব্যর্থ হয়েছিল। কারণ হচ্ছে তারা তখন কি গনিমতের মাল সম্পদ সংগ্রহ করতে ব্যস্ত, এইটির কারণে মূলত। ফলে মুসলমানরা কোণঠাসা হয়ে পড়ে, ফলে যুদ্ধ মুসলমানদের কি হয়? পরাজয় ঘটে। এই ছিল হচ্ছে মূলত নেতার আদেশ অমান্য কারণ। ঠিক আছে, এটি থেকে হচ্ছে তোমাদের মূলত বিগত সালে বারবার কিন্তু উহুদ যুদ্ধ থেকে সৃজনশীল প্রশ্ন এসেছে। আমরা যখন সৃজনশীলের আলোচনায় যাব তখন দেখে নেব। ঠিক আছে, এবার দেখো আকাবার শপথ বলতে মূলত কি বুঝো? ব্যাখ্যা করো। তোমাদের কিন্তু উদ্দীপক আসতে পারে। ঠিক আছে, এবার দেখো আকাবার শপথ। আকাবার শপথ বলতে মূলত কি বুঝো? ব্যাখ্যা করো। কি বলছি? আকাবার শপথ। দেখো তো, মদিনার আউস এবং খাজরাজ গোত্রের কিছু লোক আকাবা পর্বতের পাদদেশে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এই যে আকাবা শপথ, অনেকের জন্য কিন্তু এই প্রশ্নটা নতুন। ঠিক আছে ভাই, একটু গুরুত্ব দিয়ে দেখবা। মদিনার কয়টি গোত্র? আউস এবং খাজরাজ গোত্রের কিছু লোক আকাবা পর্বতের পাদদেশে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। পাশাপাশি ইসলামকে রক্ষার্থে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা কি করেছিল? শপথ গ্রহণ করেছিল, যা ইতিহাসে কি নামে পরিচিত? আকাবার শপথ নামে পরিচিত। অর্থাৎ আকাবা নামক স্থানে যে শপথটি তারা গ্রহণ করেছিল তা কি নামে পরিচিত? আকাবার শপথ নামে পরিচিত। এরপর দেখো 3টি পর্যায়ে মূলত এই আকাবার শপথটি হয়েছিল। প্রথম পর্যায়ে কি ছিল? 620 খ্রিস্টাব্দে। দ্বিতীয় পর্যায়ে ছিল হচ্ছে মূলত 621 খ্রিস্টাব্দে। তৃতীয় পর্যায়ে ছিল 622 খ্রিস্টাব্দে। এটি যেন মনে থাকে, 620, 621, 622 3টি পর্যায়ে হচ্ছে মূলত আকাবার 3টি শপথ অনুষ্ঠিত হয়েছিল।
এবং এসব যে শপথগুলো ছিল তারা নিজেদের জানমাল উৎসর্গ করে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার শপথ গ্রহণ করেছিল এই আকাবার শপথে। ঠিক আছে, আকাবার শপথে তারা হচ্ছে মূলত কি করেছিল, এই যে কিসের শপথ গ্রহণ করেছিল, আকাবা নামক স্থানে যে শপথ, তারা 3 বার শপথ গ্রহণ করেছে 620 এবং 21 এবং 22 খ্রিস্টাব্দে। এটি হচ্ছে মূলত কি নামে পরিচিত, আকাবার শপথ নামে পরিচিত। এবার আমরা আরেকটি হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন দেখি, হুদায়বিয়ার সন্ধিকে প্রকাশ্য বিজয় বলা হয় কেন, ব্যাখ্যা করো। এই যে দেখো, হুদায়বিয়ার সন্ধিকে প্রকাশ্য বিজয়, যদি ভাই তোমরা বলো ভাই, কিন্তু স্লাইড যে আলোচনা করতেছি তোমাদের যদি সুযোগ যদি না পায় পড়ানোর পূর্ণাঙ্গ, তোমাদের কিন্তু একটির পর একটা হচ্ছে স্ক্রিনশট নেওয়ার টাইম দিবে। স্ক্রিনশট নিয়ে নিলেও কিন্তু তোমরা কিন্তু বুঝে যাবো ভাই, কিন্তু অত্যন্ত সহজভাবে কিন্তু তোমাদের জন্য উপস্থাপন করে নিয়ে আসছে। ঠিক আছে, হুদায়বিয়ার সন্ধি ইসলাম ও মুসলমানদের জন্য বিশেষ সাফল্য বয়ে আনায় এটিকে কি বলা হয়, ফাতহুম মুবিন বা প্রকাশ্য বিজয় বলা হয়। ফাতহুম মুবিন বা প্রকাশ্য বিজয় বলা হয় কেন ভাই, হুদায়বিয়ার সন্ধিকে প্রকাশ্য বিজয় বলা হয়, মুসলমানদের জন্য বিশেষ সাফল্য বয়ে আনে। আমরা এখন দেখবো হচ্ছে মূলত কি কেমন সাফল্য বয়ে এনেছিল। দেখো, হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা রাষ্ট্রের কি হিসেবে ঘোষণা করেছিল, প্রধান হিসেবে ঘোষণা করেছিল, অর্থাৎ নেতা হিসেবে তখনই তারা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা করেছিল। ফলে মুসলমানরা একটি স্বতন্ত্র রাজনৈতিক শক্তি হিসেবে স্বীকৃতি লাভ করে 10 বছরের জন্য যুদ্ধবন্ধের চুক্তি হয় তাতে। এই যে কি হয়েছিল, হুদায়বিয়ার সন্ধি হয়েছিল, সেখানে উল্লেখ ছিল যে কয় বছর পর্যন্ত যুদ্ধ বন্ধ থাকবে, 10 বছর পর্যন্ত যুদ্ধ থাকবে। এই যে যুদ্ধ বন্ধ থাকবে, ফলে কি হবে, মুসলমানরা অনায়াসে এবং নির্বিঘ্নে তাদের ইসলামের যে দাওয়াত, একত্ববাদের দাওয়াত, সেটি প্রচার করতে পারবে। কোনো ধরনের যুদ্ধের বই থাকবে না, এরকম একটা অবস্থান মুসলমানরা মানে অনুকূলে চলে আসলো। এরপরে দেখো, কিন্তু তারা কিন্তু সেটা মানতে পারেনি। তারা হচ্ছে পরবর্তীতে কিন্তু চুক্তিতে উল্লেখ থাকলেও তারা আবার যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়। পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক নালিশ আসতে থাকে এবং পরবর্তীতে তাদের সাথে আবারও কি হয়েছিল, যুদ্ধে লিপ্ত হয়েছিল এবং পরবর্তীতে 630 খ্রিস্টাব্দে মুসলমানরা মক্কা বিজয় করতে সক্ষম হয়েছিল। দেখো, আর এ কারণেই হুদায়বিয়ার সন্ধিকে, এই যে দেখো এখানে আরেকটা লাইন আছে, আবার হুদায়বিয়ার সন্ধি ভঙ্গের কারণে মুসলমানরা মক্কায় অভিযান চালিয়ে তা কি করতে পেরেছিল, জয় করতে পেরেছিল। আর এই কারণে হুদায়বিয়ার সন্ধিকে মুসলমানদের জন্য ফাতহুম মুবিন বলা হয়, ফাতহুম মুবিন বলা হয়। এরপরে দেখো, মক্কা বিজয়কে রক্তপাতহীন বিজয় বলা হয় কেন, ব্যাখ্যা করো। এটি ভাইয়া একটু দ্রুত স্ক্রিনশট নিয়ে নিবা, ঠিক আছে। দেখো, মক্কা বিজয়ের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রকার রক্তপাত না ঘটিয়ে মক্কাবাসীকে নিঃশর্তভাবে কি করেছিলেন, ক্ষমা করেছিলেন বলে এই বিজয়কে রক্তপাতহীন বিজয় বলা হয়। কি বিজয় ভাইয়া, রক্তপাতহীন বিজয়। দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন। এ সময় তিনি অতীতের যে সকল তাকে যে মক্কা থেকে মদিনায় বিতাড়িত করেছিল, এক প্রকার জোরপূর্বক বাধ্য করা হয়েছিল, তিনি যদি মক্কায় থাকতেন তাহলে তাকে মৃত্যুর হুমকি পর্যন্ত দিয়েছিল এবং তাকে প্রচুর কি করেছিল ভাইয়া, ও এটা খুব কমন প্রশ্ন, অনেকে অনেক ধরনের কমেন্ট করতেছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, তোমরা কিন্তু সুন্দর কমেন্ট করতেছো। ঠিক আছে, মক্কা বিজয় করেন। এই সময় তিনি কি করেন, অতীতের যে সকল তাকে যে দুঃখ দিয়েছিল বা তাকে মক্কা থেকে যে মদিনায় বিতাড়িত করেছিল, তাদেরকে শুধু তিনি কিন্তু ভুলে, মানে হচ্ছে অপরাধ যারা করেছিল তাদের শুধু ক্ষমা করে দিয়েছিল। ঠিক আছে, আর এই কারণে মক্কা বিজয়কে কি বলা হয়, রক্তপাতহীন বলা হয়, রক্তপাতহীন বিজয় বলা হয়। কেননা এই যে রক্তপাতহীন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শত্রু ভাবতেন এবং তাদের যে কি প্রতিশোধ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিতে চাইতেন, কিন্তু নিতে পারতেন, তাহলে রক্তপাত ঘটতো, কিন্তু তিনি সেটা চাননি। আর এই কারণে হচ্ছে মক্কা বিজয় একদম ইজিলি করতে সক্ষম হয়েছিলেন। আর এই কারণে মক্কা বিজয়কে কি বলা হয়, এই বিজয়কে ফাতহুম মুবিন বলা হয়। আর এই কারণে মক্কা বিজয়কে রক্তপাতহীন বিজয় বলা হয়, সরি ফাতহুম মুবিন না। আর এই কারণে মক্কা বিজয়কে রক্তপাতহীন বিজয় বলা হয়। ঠিক আছে, আরেকটি কি ভাইয়া, মেরাজ কি, ব্যাখ্যা করো। এটি কিন্তু তোমাদের আরেকটি হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। কি প্রশ্ন ভাইয়া, ভাইয়া অনেকে কমেন্ট করতেছো পঞ্চম অধ্যায়টা পড়ালে ভালো হতো। ভাইয়া ঠিক আছে, আমি কিন্তু এই অধ্যায়ের পরে তোমাদের সবারই কথায় হচ্ছে চতুর্থ বা পঞ্চম অধ্যায়ে চলে যাব। তৃতীয় অধ্যায়টি ভাইয়া তোমাদের দ্রুত স্ক্রিনশট তাইলে নিয়ে নিতে হবে। ঠিক আছে, অনুধাবনমূলক প্রশ্ন দেখো, মেরাজ কি, ব্যাখ্যা করো। মেরাজ বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঊর্ধ্ব আকাশে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের যে ঘটনা ছিল সেটিকে বোঝায়। আর মেরাজ শব্দের অর্থ কি, ঊর্ধ্বগমন। 620 খ্রিস্টাব্দে আল্লাহ তাআলা 27 রজব রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার গৃহ থেকে বাইতুল মুকাদ্দাসের শক্ত আকাশ ভেদ করে শিয়া আরশে আজিমে নিয়ে যান।
আর এই সময়ে মুসলমানদের উপর 5 ওয়াক্ত নামাজ কি করা হয়, ফরজ করা হয়। আর এই ঊর্ধ্বগমনী মূলত মেরাজ নামে কি ছিল ভাইয়া, পরিচিত ছিল। এই প্রশ্নটি ভাইয়া তোমাদের যে এবার আসবে কোনো না কোনোভাবে, হয়তো এমসিকিউতে আসতে পারে, না হয় জ্ঞানমূলক আসতে পারে, আর না হয় অনুধাবনমূলক আসতে পারে, আর হয়তো তোমরা কিন্তু কিসে পেতে পারো, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নেও পেতে পারো। ঠিক আছে ভাইয়া, এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে দেখবা। আর ভাইয়া যে এইখানে যে আলোচনাগুলো করে দিয়েছে এগুলো যদি তোমরা যদি পড়ো তাহলে একটা সৃজনশীল কিভাবে লিখবা সেটার কিন্তু ধারণা পেয়ে যাচ্ছ একটা অনুধাবনমূলক প্রশ্নে। ঠিক আছে, এরপরে দেখো এবার আমরা সরাসরি চলে আসছি হচ্ছে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে। প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে দেখো তোমাদের মূলত প্রশ্নগুলো কিভাবে হয়। আমি কিন্তু প্রত্যেকটা স্লাইড যদি আজকে যদি টাইম পাইতাম তাহলে কিন্তু তোমাদের একদম পুঙ্খানুপুঙ্খ কিন্তু প্রস্তুতি কিভাবে নেবা সবটাই কিন্তু বলে দিতে পারতাম, কিন্তু টাইমের স্বল্পতার কারণে ভাই কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো তোমাদের কিন্তু সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য। ঠিক আছে, এবার আমরা দেখি হিলফুল ফুজুল। তোমরা হচ্ছে প্রথমে শিকনফল হিসেবে তোমাদের কি দিয়েছি, 1 নাম্বার তোমরা হচ্ছে প্রথমে কি পড়বা, হিলফুল ফুজুল সম্পর্কে বিস্তারিত পড়ে নিবা। বিস্তারিত পড়ার পর তোমাদের কিন্তু ওখান থেকে যে প্রশ্ন হওয়ার সম্ভাবনা কিন্তু শতভাগ। ঠিক আছে, তোমাদেরকে এখানে যে 2 স্টার দিয়েছি তাই বলে যে পড়বা না এমনটা না ভাই, স্লাইডে যা কিছু নিয়ে আসছি প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদের পড়তে হবে। তোর মধ্যে কোনো বিষয় বেশি গুরুত্ব দিয়ে দেখবা, আর একটু কম গুরুত্ব দিয়ে দেখলেও কিন্তু পরীক্ষা পেরে যাবা। এমন কিছু বিষয় আছে তোর মধ্যে অন্যতম হচ্ছে হিলফুল ফুজুল। তোমরা সবাই জানো, কিন্তু ভাই আমি কিন্তু বারবার বলতেছি। দেখো, আধুনিক সিঙ্গাপুর রাষ্ট্র একসময় মালয়েশিয়ার সাথে যুক্ত ছিল, পরবর্তীতে তারা মালয়েশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই সময় বিভিন্ন অনৈতিক কাজ ব্যাপক হারে বৃদ্ধি পায়। এই সকল হচ্ছে চুরি, ডাকাতি সহ অন্যান্য কাজের অপবাদ থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য কয়েকজন যুবক ঐক্যবদ্ধ হয়ে একটি কি করে সমিতি গঠন করেন। তার মানে আমরা হচ্ছে পূর্বে আলোচনা করেছি, হিলফুল ফুজুলের আলোচনা করি নাই। ওখানে হচ্ছে এই যে একটি যুদ্ধ হয়েছিল, যুদ্ধের ভয়াবহতা থেকে অনেক ধরনের রক্তপাত ঘটেছিল, ন্যায় অন্যায়ের মাধ্যমে যুদ্ধ সংগঠিত হয়েছিল। এইসব কারণে হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন, একটি শান্তি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন বা হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেছিলেন। উক্ত সমিতি কিছু কর্মসূচি গ্রহণ করে সে অনুযায়ী অপরাধীদের কঠোর শাস্তির ব্যবস্থা করে। এত অল্প সময়ের মধ্যে সিঙ্গাপুর একটি শ্রেষ্ঠ রাষ্ট্র এবং সভ্য জাতিতে পরিণত হয়। এবার দেখো উদ্দীপক কি করছে, উদ্দীপকে বর্ণিত সমিতি গঠনের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল রয়েছে, কোন ঘটনার মূলত মিল আছে। তার মানে আমি একটু আগে আলোচনা করেছি হিলফুল ফুজুলের মিল আছে। এই যে হিলফুল ফুজুলের মিল আছে মূলত এটি হচ্ছে প্রশ্ন। ঠিক আছে ভাইয়া, একটু অ্যাসেস নেওয়ার টাইম দিলে ভালো হয়। জি আপু, একটু দ্রুত নিয়ে নাও। ঠিক আছে, এবার দেখো এই যে উদ্দীপকের সমিতিটি কোন সমিতি, হিলফুল ফুজুল। ভাইয়া কি হিলফুল ফুজুল, হিলফুল ফুজুল বা শান্তি সংঘ। ঠিক আছে, এরপরে দেখো উক্ত সমিতির কর্মসূচিগুলো তোমার পাঠ্যবইয়ের আলোকে তুমি যখন বইয়ে পড়বা তখন কিন্তু ওখানে যে আলোচনাগুলো ছিল ওইটুকু যদি তুমি যদি পড়ো না, যা যা মনে থাকবে তা তাই লিখে দিয়ে আসবা। কিন্তু 4টা প্যারায় সুন্দর করে লিখে দিয়ে আসবে, তাহলে তোমাকে টিচাররা অবশ্যই নাম্বার দিতে বাধ্য। ঠিক আছে ভাইয়া, ওকে, তোমাদের স্ক্রিনশট নেওয়া শেষ। জি স্যার সেম। এবার যাচ্ছে হচ্ছে পরবর্তী প্রশ্নে। দেখো তোমাদের জন্য দেখো প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক আরেকটি প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনা। ভাইয়া হিজরতের ঘটনা থেকে প্রতি বছরই একটা করে কোয়েশ্চেন আসে, এবারও সম্ভাবনার মানে হচ্ছে হার 99.99%। ঠিক আছে, একটু দেখে নাও এই প্রশ্নটি কিভাবে হচ্ছে মূলত তোমাদের প্রশ্নটা আসে, সেটা একটু দ্রুত কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও। এই প্রশ্নটি ভাইয়া কিন্তু পড়াচ্ছি না, কারণ হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু ভাইয়া আলোচনা করেছি। জি ভাইয়া। ঠিক আছে, মাদ্রাসা স্টুডেন্টদের জন্য কি ভাই সাজেশন, মূলত হচ্ছে সাজেশনটা হচ্ছে তোমরা যারা কলেজের স্টুডেন্ট রয়েছো তোমাদের জন্য, কিন্তু বাংলা ইংরেজি আইসিটি সবার জন্য ভাইয়া। বাংলা ইংরেজি আইসিটি মাদ্রাসার হো তুমি কলেজের হো যেখানকার হো না কেন, তোমাদের কিন্তু সবারই কিন্তু বাংলা ইংরেজি আইসিটি হুবহু। তার মানে তুমি হচ্ছে এই সাজেশনের মধ্যে বাংলা ইংরেজি আইসিটি হুবহু পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো এসএস নেওয়া শেষ। এরপরে দেখো এরপর আরেকটি বিষয় হচ্ছে তোমরা দেখবা কি মদিনা সনদের গুরুত্ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যে
গিয়েছিলেন, অর্থাৎ হিজরত করেছিলেন। হিজরত করার পর ওখানে কি করেছিলেন, একটা হচ্ছে মদিনা সনদ প্রণয়ন করেছিলেন। সেটা কত খ্রিস্টাব্দ? অবশ্যই 622 খ্রিস্টাব্দে তিনি এটি করেছিলেন। এই 622 খ্রিস্টাব্দে যে মদিনা সনদটি প্রণয়ন করেছিলেন সেটির ইতিহাস নিয়ে কিন্তু তোমাদের সৃজনশীল আসতে পারে। যেমন দেখো আমি একটি পড়ে দিচ্ছি। দেশ স্বাধীন হওয়ার পরপরই নাগরিকের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক অধিকার রক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে জনমত ও আকাঙ্ক্ষার প্রতি লক্ষ্য রেখে সংবিধান রচিত হয়। এতে নাগরিকদের মৌলিক অধিকার, দায়িত্ব, কর্তব্য সংরক্ষিত হয়। এই সংবিধান অনুসারে রাষ্ট্র পরিচালিত হচ্ছে। উদ্দীপকের সংবিধান প্রণয়নের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রণীত কোন ব্যবস্থাপনার মূলত মিল রয়েছে? কোন ব্যবস্থাপনার মিল রয়েছে তোমরা কি করো, ব্যাখ্যা করো। কোন ব্যবস্থাপনা বলছে? এই যে মহানবীর রাজনৈতিক দিক, দেখো রাজনৈতিক, সামাজিক অধিকার রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে জনমত আকাঙ্ক্ষার প্রতি লক্ষ্য রেখে সংবিধান রচিত হয়েছিল। আমরা জানি সর্বপ্রথম লিখিত সংবিধান কোনটি? বা মদিনা সনদ কিন্তু বলেছি। তার মানে এটিকে হচ্ছে মদিনা সনদের প্রতি ইঙ্গিত করে, যেখানে হচ্ছে ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক অধিকার রক্ষা এবং সাম্প্রদায়িক যে সম্প্রীতি ছিল সেটা বজায় রাখার উদ্দেশ্যে জনমত আকাঙ্ক্ষার প্রতি লক্ষ্য রেখে এটি রচিত হয়েছিল। তার মানে দেখো উদ্দীপকের সংবিধান প্রণয়নের সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রণীত কোন ব্যবস্থাপনার মিল রয়েছে? তাহলে উত্তর করবা কি? মদিনা সনদ। এই যে মদিনা সনদ নিয়ে ভাইয়া এই প্রশ্নটির উত্তর করার আগে তোমাকে কি পড়তে হবে? এই যে মদিনা সনদের গুরুত্ব এবং তাৎপর্য পড়বা। পড়ার পর তোমার যে বই আছে, তোমার যে নোট বই বলো, তোমার যে এমনি যে বই কিনছো, ওখানে হচ্ছে অবশ্যই সৃজনশীল প্রশ্ন আছে। ওই সৃজনশীল প্রশ্ন তোমার এই উদ্দীপকের আলোকে আরো কি কি পাচ্ছ সেগুলো কিন্তু তোমাকে দেখে নেওয়ার দায়িত্ব কিন্তু তোমার ভাইয়া। আমরা কিন্তু ভাইয়া তোমাকে পথটা দেখিয়ে দিতে পারতেছি, কিন্তু ভাইয়া খাতায় লিখে দেওয়া কিন্তু সম্ভব না। পরীক্ষার খাতায় কিন্তু ভাইয়া ঠিকই তোমাকে উত্তরগুলো করতে হবে। আমি বলে দিতে পারতেছি তোমার কীরকম আসতে পারে, কীভাবে আসবে। এই ট্রিক্সগুলো ফলো করে কিন্তু তোমাকে উত্তর কিন্তু তোমাকে করতে হবে। তার মানে হচ্ছে কাজ তোমার। আমি যে দিয়ে দিলাম এটাতে হচ্ছে আমার কাজ শেষ, আর বাকি কাজ কিন্তু তোমার। বাকিগুলো তোমাকে সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে ভাইয়া? দেখো এটা কোন সনদের কথা বলছি? মদিনা সনদের মিল রয়েছে। ঠিক আছে, এরপর দেখো রাষ্ট্রের সংহতি উন্নয়নের জন্য সংবিধানের ভূমিকা উদ্দীপক এবং পাঠ্য বইয়ের আলোকে কি করে বিশ্লেষণ করে, একটু বিশ্লেষণ করে দিলে হয়ে যাবে। কিন্তু কয় প্যারায় করবা? 4টি প্যারায়। এই যে একদম সহজ না এটা? রাষ্ট্রের সংহতি এবং উন্নয়নের জন্য সংবিধানের কি ভূমিকা রয়েছে? সংবিধান যদি না থাকে তাহলে এই যে অধিকার রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি ইত্যাদি বজায় কখনো থাকতো না। সংবিধানে লিপিবদ্ধ আছে বলে কিন্তু মানুষ আইন মানতেছে, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হচ্ছে, এইসব বিষয়গুলো। এই যে এইসব বিষয়গুলো তুমি হচ্ছে নিজ থেকেও অনেকটা ব্যাখ্যা করে দিবা, এবং পাশাপাশি আর বাকিগুলো তুমি নিজ থেকে বলে দিলে হচ্ছে হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটু হচ্ছে উদ্দীপকটাও নিয়ে আসবা এবং পাশাপাশি আর অন্যগুলো নিয়ে আসবা। এরপরে দেখো বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দকের যুদ্ধ বিস্তারিত হচ্ছে তুমি কিন্তু পড়ে নেবা। ঠিক আছে ভাইয়া, এই স্লাইডটি একটু হচ্ছে কি নাও, এসএস নাও দ্রুত। বদর যুদ্ধ খুব বেশি ইম্পর্টেন্ট, উহুদ যুদ্ধ খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দুটি থেকে বারবার কিন্তু প্রশ্ন হয়, বদর যুদ্ধ। এর পাশাপাশি খন্দকের যুদ্ধটাও কম ইম্পর্টেন্ট না। খন্দকের যুদ্ধ থেকে প্রশ্ন আসলে এই যে খন্দক, খন্দক কোথা থেকে এসেছে? যে কি খনন করা হয়েছিল ওখানে, যে খন্দক মানে হচ্ছে যে ইয়াগুলো খনন করা হয়েছিল, এই যে খনন করা থেকে হচ্ছে তোমাদের মূলত প্রশ্ন আসবে। ঠিক আছে, একটু দ্রুত অ্যাসেস নিয়ে নাও তো। এর পাশাপাশি তোমাদেরকে আরেকটি বিষয় দেখবা হচ্ছে হুদায়বিয়ার সন্ধির গুরুত্বটা দেখবা, এবং বিদায় হজের ভাষণের তাৎপর্য এবং পর্যালোচনা। এগুলো হচ্ছে তোমরা হচ্ছে জাস্ট একটু দেখে নিবা। একটু তোমাদেরকে কেন বলতেছি, তোমরা যদি এই বিষয়গুলো যদি একটু দেখে নাও, তোমাদের কিন্তু অনেকে বইয়ে থাকো যে ভাইয়া এত বেশি পড়া কেমনে পড়বো, ভাইয়া এত বেশি তো তোমাকে আমি পড়তে বলছি না, তোমাকে বলছি ভাইয়া এখানে যে বিষয়গুলো উল্লেখ করে দিয়েছি দেখো, হুদায়বিয়ার সন্ধির গুরুত্বটা একটু দেখবা, তারপরে হচ্ছে বিদায় হজের ভাষণের তাৎপর্য, এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো তুমি হচ্ছে জাস্ট তাৎপর্য এবং পর্যালোচনাগুলো দেখো ভাইয়া। এই যে পুরো অধ্যায় পড়ার তোমার কোনো প্রয়োজন নেই সৃজনশীল প্রশ্নের জন্য। তুমি হচ্ছে জাস্ট যে নোট বইটা আছে ওগুলো থেকে হচ্ছে তুমি যদি এখন যদি নতুন শুরু করো, তাহলে তুমি এমসিকিউ গুলো একটা নোট বই থেকে প্র্যাকটিস করো, আর বাকি যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলোর জন্য কিন্তু একটু একটু বই পড়া লাগবে। বই যদি না পড়ো তুমি তাহলে তথ্যগুলো পাচ্ছ না সুন্দরভাবে, একটু তথ্যগুলো জানবা, তারপর হচ্ছে যে নোট বই আছে ওটা থেকে প্র্যাকটিস করতে থাকো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আগেরটা অ্যাসেস নিতে পারে নাই। ঠিক আছে, যে খন্দকের যুদ্ধে কি করা হয়েছিল ভাই, যে পরিখাগুলো খনন করা হয়েছিল সেখান থেকে হচ্ছে মূলত তোমাদের প্রশ্ন আসবে। ঠিক আছে, দ্রুত তাহলে আগেরটাও এখন দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল 3টা একটু দ্রুত কি নাও, অ্যাসেস নিয়ে নাও। ঠিক আছে,
ভাইয়া চতুর্থ অধ্যায় পড়ান, আচ্ছা ঠিক আছে। এখন তাহলে আমি চতুর্থ অধ্যায়, তোমরা সবাই কি বলো? ক্লাস শেষ হলে ভাইয়া কমেন্ট দেখেন, আপনার স্টুডেন্টরা আপনারে অনেক ভালোবাসে। ওকে, ধন্যবাদ। ঠিক আছে, আমি দেখার চেষ্টা করব। ঠিক আছে, এবার দেখো তুমি তাহলে তোমরা এগুলো আমি তাহলে একটু একটু তোমরা স্ক্রিনশটগুলো নিয়ে নাও, এরপরে আমি হচ্ছে পরবর্তীতে যাব। ঠিক আছে, এবার দেখো আমি হচ্ছে তৃতীয় অধ্যায়ে চলে আসছি। কেমন? এই যে তৃতীয় অধ্যায়ের এই যে আমি হচ্ছে মূলত কয় মিনিট তোমাদের জন্য 30 সেকেন্ড মতো রাখবো। 30 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমার কি নিতে হবে? এসএস নিতে হবে। দ্রুত নিয়ে নেবে কিন্তু। আমি কিন্তু আমার মোবাইলে আসলে হচ্ছে আমি দেখতে পাবো। ঠিক আছে, ওকে। আমি কিন্তু চতুর্থ অধ্যায়ে চলে যাব তোমাদের কথা অনুসারে। তোমরা যেহেতু অনেকেই রিকোয়েস্ট করতেছো ভাইয়া চতুর্থ অধ্যায় পড়ান, চতুর্থ অধ্যায়ে যান, চতুর্থ অধ্যায়ে যান। চতুর্থ, আচ্ছা তৃতীয় অধ্যায়ের এটা শেষ, আবার এটা নিয়ে নাও, জ্ঞানমূলক প্রশ্ন। দ্রুত কিন্তু ভাই, দ্রুত করতে হবে তোমাদের। আচ্ছা, তৃতীয় অধ্যায়ের এসএস নিয়ে নিছো, তোমরা একটু দ্রুত এসএস নিয়ে নাও। ঠিক আছে, এরপরে দেখো আমি কিন্তু একটু একটু বলে দিই। তাহলে ইসলামের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম খলিফা বলা হয় কাকে? এখান থেকে ভাই তোমাদের মূলত এমসিকিউ অনেকটা আসতে পারে। দেখো প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা সবাই ভুল করি যে ইসলামের যে পঞ্চম খলিফা কিন্তু উল্লেখ না থাকলে কিন্তু ইসলামের একজনকে পঞ্চম খলিফা বলা হয় বা দ্বিতীয় উমর বলা হয়। তার নাম কি? পঞ্চম খলিফা বলা হচ্ছে মূলত উমর বিন আব্দুল আজিজ। কে নামটি অবশ্যই মনে রাখবা। চতুর্থ খলিফা হযরত আলী, তৃতীয় খলিফা হযরত উসমান, দ্বিতীয় খলিফা হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। এরপর দেখো ইসলামের ইতিহাসে সর্বপ্রথম গৃহযুদ্ধ যেটি হয়েছিল সেটা হচ্ছে উষ্ট্রের যুদ্ধ। কিসের যুদ্ধ? উষ্ট্রের যুদ্ধ। এগুলো হচ্ছে একটু মনে রাখবা। ঠিক আছে, বায়ান নেক্সট। এরপরে দেখো দেখো জ্ঞানমূলক প্রশ্ন আবারও। বর্ণ নবীদের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের নাম কি ছিল? হচ্ছে মূলত রিদ্দা যুদ্ধ। হযরত আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু কত খ্রিস্টাব্দে? মূলত এই যে এগুলো দিয়েছি হচ্ছে যে কোনো একটা থেকে হচ্ছে তোমাদের মূলত প্রশ্নগুলো আসবে। এই বিষয়গুলোর কারণ কি? তোমার যেন জ্ঞানমূলক প্রশ্নের পাশাপাশি তুমি এমসিকিউ যেন সুন্দরভাবে যেন আনসার করতে পারো। ভাই আজকের ক্লাস থেকে আমি তোমাদেরকে কিন্তু একটি কথা বলা, আজকের ক্লাসটি যারা হচ্ছে ভালো মতো স্লাইডগুলো ফলো করবা তারা কিন্তু প্লাস নিশ্চিত পেয়ে যাবে। কারণ হচ্ছে এই যে ভাই স্লাইডগুলো পড়াচ্ছে এখান থেকে কিন্তু 20টা এমসিকিউ কিন্তু অনায়াসে কিন্তু তোমরা কমন পেয়ে যেতে পারো। কয়টা? 20টা। আর যে বহুপদী সমাপ্তি সুযোগ কয়েকটা কিন্তু তোমরা নাও পারতে পারো। আর যে ওখানে যদি 20 পাও, তোমরা যদি সিকিউতে যদি 60 পাও, তাহলে কত হয়ে যাচ্ছে ভাই? 80 হয়ে যাচ্ছে। তাহলে শিওর A+। ঠিক আছে, এভাবে সাজানো। এরপরে দেখো জ্ঞানমূলক প্রশ্ন আরেকটি। কোন যুদ্ধকে মূলত মৃত্যুর বাগান বলা হয়? ইয়ামামার যুদ্ধকে মৃত্যুর বাগান বলা হয়। বাইতুল মাল মূলত কে প্রতিষ্ঠা করেছিলেন? বাইতুল মাল প্রতিষ্ঠা করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আশা করি এটারও এসএস নেওয়া শেষ। ঠিক আছে, ঠিক আছে, ডান ভাই ডান। এবার দেখো তাহলে ওই অনুধাবনমূলক প্রশ্ন কয়েকটা। ঠিক আছে, তো দ্রুত আমি হচ্ছে যাতে চতুর্থ অধ্যায়ে তোমাদেরকে একটু সময় দিতে পারি। ঠিক আছে, দ্রুত যাও। অনুধাবনমূলক প্রশ্ন। খোলাফায়ে রাশেদিন কাদের বলা হয়? ব্যাখ্যা করো। খোলাফায়ে রাশেদিন বলতে ইসলামের প্রথম 4 জন যে খলিফা তাদেরকে বোঝানো হয়। এরপরে দেখো বাইতুল মাল বলতে কে বুঝো? ব্যাখ্যা করো। এটি একটু দ্রুত স্ক্রিনশট নিয়ে নাও। এগুলো কিন্তু তোমাদের বিগত সালের প্রশ্ন এবং কিন্তু হুবহু কিন্তু কমন পেয়ে যেতে পারো। এরপরে দেখো অনুধাবনমূলক আরেকটি প্রশ্ন। কোন খলিফাকে যুন্নুরাইন বলা হয় এবং কেন বলা হয়? ওকে, তোমাদেরকে কিন্তু আমি কিন্তু এসএস নেওয়ার যথেষ্ট পরিমাণ সময় দিচ্ছি। ডান ডান ডান। ঠিক আছে, এবার পরবর্তীটা এসএস নিয়ে নাও। এখন যাও, খারেজি কারা? ব্যাখ্যা করো। এটাও কিন্তু তৃতীয় অধ্যায়ের প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নটা একটু কিন্তু ভালো করে দেখবা তোমরা, এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। ভাই কিন্তু বলে দিচ্ছি, খারেজি কারা, এই প্রশ্নটি কিন্তু এবারের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এটা থেকে তোমরা এমসিকিউ পেতে পারো, আবার অনুধাবনমূলক প্রশ্ন পেতে পারো, জ্ঞানমূলকও কিন্তু আসতে পারে। ঠিক আছে, মজলিস শুরা বলতে কি বুঝো? এটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন।
তৃতীয় অধ্যায়ের জন্য যে কয়টি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম আরেকটি হচ্ছে মজলিসুস শুরা বলতে কি বোঝায়। এরপরে দেখো, গ্রন্থাকারে কোরআন লিপিবদ্ধ করার মূলত কারণ কি ব্যাখ্যা করো। ঠিক আছে, ডান বায়া ডান বায়া। এরপরে দেখো তাইলে অনুধাবনমূলক প্রশ্ন আরেকটি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে এবং কেন সিদ্দিক উপাধি দিয়েছিলেন, এই বিষয়গুলো কিন্তু ভাই তোমরা কিন্তু পুঙ্খানুপুঙ্খ পড়ে নিবা বলে আমি মনে করি। আমি যদি ভাই এখন যদি আলোচনা করে পড়ে দেন কিন্তু আরো অনেক বিষয় কিন্তু তোমাদেরকে ডিটেলস বলতাম, কিন্তু সেই সময়টা কিন্তু এখন বর্তমানে আমার হাতে নাই। তোমরা যেহেতু চতুর্থ অধ্যায়ের আলোচনা নিতে চাচ্ছ সুতরাং আমি ওইখানে চলে যাব, ঠিক আছে। এরপরে দেখো আমি হচ্ছে তোমাদের জন্য এবার চলে যাব হচ্ছে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। দেখো কিন্তু এখানে কিন্তু সিরিয়ালি আছে, তৃতীয় অধ্যায় যেটা চতুর্থ অধ্যায় যেটা ওইখানে কিন্তু এক পাশে কিন্তু লেখাই আছে তোমার, ঠিক আছে। ডান বায়া প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন কি, 1 নাম্বার হচ্ছে তোমাকে আগে শিকন ফলটা দেখতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রিদ্দা যুদ্ধের যে ঘটনা এবং কারণ, বন্ড নবীদের দমনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ভূমিকা, ওই দুইটা বিষয় পড়ার পর তারপর তুমি হচ্ছে সৃজনশীল প্রশ্নের উত্তর করতে আসবা। ভাইয়া যদি এই দুইটা বিষয় না পড়ো তাহলে তুমি সৃজনশীল উত্তর করতে পারবে না, বলে দিলাম কিন্তু ভাইয়া, ঠিক আছে। এরপরে দেখো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিষয়গুলো জানবা এবং পাশাপাশি মজলিসুস শুরার কার্যাবলীগুলো জেনে নিবা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে গঠন করেছিলেন জনকল্যাণমূলক শাসন ব্যবস্থা এবং সাম্রাজ্য বিস্তারে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ভূমিকা, ঠিক আছে। আচ্ছা এটা ডান কিনা বা একটু সৃজনশীল 2 দ্রুত। এরপরে দেখো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যেসব আনীত অভিযোগ ছিল এর পরিণতি এবং ফলাফল। ভাই তোমাদেরকে তৃতীয় অধ্যায় থেকে অবশ্যই 2টি সৃজনশীল আসবে। ইসলামী ইতিহাস সংস্কৃতির প্রথম পত্রে 5টা অধ্যায় রয়েছে, 5টা অধ্যায়ের মধ্যে তোমরা কিন্তু 11টা সৃজনশীল পাবা, ঠিক আছে। একটা কোয়েশ্চেন হবে হচ্ছে 2টা অধ্যায়ের ভিত্তিতে, 2টা অধ্যায়কে কম্বাইন করে একটা কোয়েশ্চেন করবে, আর বাকি সব হচ্ছে তোমাকে একটা অধ্যায় থেকে দুইটা করে হচ্ছে কোয়েশ্চেন করবে, ঠিক আছে। তোমরা যদি এখানে যদি 3টা অধ্যায় যদি ভালো করে পড়ে নাও তাহলে কিন্তু তোমরা কিন্তু 6টা প্রশ্নের সুন্দরভাবে নিশ্চিন্ত উত্তর দিতে পারবা, এবং পাশাপাশি তোমাদের যদি বাক্যে থাকে 7টা কিন্তু কমনে পেয়ে যেতে পারো 3টা থেকে। এরপরে দেখো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মুয়াবিয়ার মধ্যকার যে দ্বন্দ্ব সেটা হচ্ছে মূল্যায়ন করো। তোমাকে সেটা হচ্ছে আগে পড়তে হবে যে মধ্যকার দ্বন্দ্ব কেন হয়েছিল, কখন হয়েছিল, কিভাবে হয়েছিল। সেই দ্বন্দ্বটা হচ্ছে তোমার বইয়ে তুমি যে বইটি পড়ছো সেটার হচ্ছে একটা হচ্ছে সূচিপত্র আছে, সূচিপত্রের জায়গায় বা যেভাবে লিখছে ওইভাবে হয়তো থাকতে পারে, ওটা কিন্তু তোমাকে ওইখানে খুঁজে বের করে ওইটা পড়ে নিবা। পড়ে নেওয়ার পর তোমার ভাইয়া যেভাবে সৃজনশীল প্রশ্নটা দিয়েছি সেটা দেখবা, সেটা দেখার পরে যদি তুমি যদি উত্তর করতে পারো তাহলে বুঝতে পারো, তুমি বুঝে নিবা যে নিজেই, তাহলে তোমার কি কমপ্লিট, প্রস্তুতি কমপ্লিট, ঠিক আছে। 4 এবার আমরা হচ্ছে তাহলে আরেকটু হচ্ছে তোমাকে, তোমরা যারা হচ্ছে অনেকে কিন্তু নতুন আসছো, তোমরা অনেকেই জানো না যে আমাদের যে FRB 3.1 কোর্স চলতেছে সেই বিষয়টা। তোমরা যারা এখনো ভর্তি হওনি তোমাদের জন্য সর্বশেষ সুযোগ হচ্ছে মূলত FRB 3.1 কোর্সে ভর্তি হওয়া। আরও কিন্তু তোমরা কিন্তু ডিসকাউন্টে কিন্তু ভর্তি হতে পারতেছো, এটা হচ্ছে তোমাদের জন্য আরও বেশি সুবর্ণ সুযোগ, ঠিক আছে। ভাইয়া সৃজনশীল 1-এর SS নিতে পারি না, ওকে সমস্যা নাই আপু, তুমি হচ্ছে একটু কষ্ট করে নিয়ে নিবা, ঠিক আছে। ভাইয়া ডান, ঠিক আছে। এখন দেখো ভাইয়া আবারও বলতেছি তোমাদের, তোমরা যারা এখনো পর্যন্ত ভর্তি হওনি তোমাদের জন্য সবচেয়ে যে বেটার অপশন সেটা হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে ভর্তি হয়ে যাও। কেন ভাইয়া, তুমি যদি এখন যদি ভর্তি না হও, অলরেডি কিন্তু ক্লাস কিন্তু চলে যাচ্ছে, আমাদের অলরেডি বিগত সপ্তাহের ক্লাস শেষ। এখন তুমি যদি ক্লাস না করো পরবর্তীতে এসে তোমার জন্য কিন্তু চাপ বেড়ে যাচ্ছে, পরবর্তীতে এসে ভর্তি হচ্ছ, আরও দিন যত বেশি দিন গড়াচ্ছে কিন্তু তোমার প্রিপারেশনটা তত বেশি দূরে সরে যাচ্ছে। তাই এখন তুমি যদি ভালো প্রস্তুতি নিতে চাও তাহলে আজই ভর্তি হয়ে যাও, ঠিক আছে। টাকা কিন্তু ভাই বেশি না, সবাই যাতে দিতে পারে, আমরা কিন্তু সবারই আলোচনার প্রেক্ষিতে সবাই যাতে দিতে পারে, ভর্তি হতে পারে, সেজন্যই সবারই আলোকে কিন্তু এই ভর্তি ফিটা রেখেছি একদম কম। আবার সেখানে অর্ধেক ডিসকাউন্ট দেওয়ার পরেও আবার 10% ডিসকাউন্ট।
ওকে, ঠিক আছে। এবার আমরা আসছি হচ্ছে তোমাদের বহুল প্রতীক্ষিত চতুর্থ অধ্যায়ে। কোন অধ্যায় ভাইয়া? চতুর্থ অধ্যায়। এই চতুর্থ অধ্যায় নিয়ে দ্রুত 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 কিন্তু তোমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে? দেখো চতুর্থ অধ্যায়, এই যে চলো আসছি তোমাদের চতুর্থ অধ্যায়ে জ্ঞানমূলক প্রশ্ন। চলো প্রথমে তাহলে বলো, আরবদের প্রথম রাজা মূলত কে ছিলেন? আরবদের সর্বপ্রথম যে রাজা বলা হয় তিনি কে ছিলেন? মূলত আরবদের প্রথম রাজা বলা হয় উমাইয়া খলিফা মুয়াবিয়াকে। কাকে বলছি? উমাইয়া খলিফা মুয়াবিয়াকে। উমাইয়া খলিফা মুয়াবিয়াকে, উমাইয়া খলিফা মুয়াবিয়াকে, উমাইয়া খলিফা মুয়াবিয়াকে, ঠিক আছে? এরপর দেখো মুসলিম যে নৌবাহিনীর প্রতিষ্ঠাতা সেটা হচ্ছে কোন খলিফা? সর্বপ্রথম মুসলিম নৌবাহিনীর প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে উমাইয়া খলিফা মুয়াবিয়া। কে ভাই? উমাইয়া খলিফা মুয়াবিয়া। এগুলো কিন্তু তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন এবং পাশাপাশি এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এরপর দেখো উমাইয়া খিলাফতের উত্থান হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্থান আসতে পারে, না হয় তোমাদের পতন আসতে পারে। হয়তো উত্থান কত খ্রিস্টাব্দ হয়েছে সেটা আসতে পারে, আর না হয় পতন কত খ্রিস্টাব্দ হয়েছে সেটা আসতে পারে। চিন্তার কোনো কারণ নাই, তোমাদেরকে ভাই কিন্তু উত্তর স্লাইডে দিয়ে দিয়েছি। ঠিক আছে, দেখো উমাইয়া খিলাফতের উত্থান হয়েছিল 661 খ্রিস্টাব্দে, আর পতন হয়েছিল কত খ্রিস্টাব্দে? 750 খ্রিস্টাব্দে। তাদের যে স্থায়িত্বকাল ছিল সেটি হচ্ছে মূলত 90 বছর। কত বছর ভাইয়া? 90 বছর। এরপর দেখো উমাইয়া সাধু। উমাইয়া সাধু বলা হয় কাকে? উমাইয়া সাধু বলা হয় উমর বিন আব্দুল আজিজকে। উমর বিন কাকে? আব্দুল আজিজকে। তাকে ইসলামের পঞ্চম খলিফাও বলা হয়। ঠিক আছে ভাইয়া, এতটুকু পর্যন্ত আশা করি তোমাদের ক্লিয়ার। ঠিক আছে, একটু দ্রুত এসএস নিয়ে নাও, দ্রুত এসএস নিয়ে নাও। ক্লাস রেকর্ডিং থাকবে তো তখন করে নিও, ঠিক আছে, সমস্যা নাই। এরপরেরটাতে যাই। এরপরের স্লাইডে দেখো উমাইয়া বংশের মূলত প্রতিষ্ঠাতাকে। উমাইয়া বংশের মূলত প্রতিষ্ঠাতাকে। উমাইয়া বংশের প্রতিষ্ঠাতাকে। উমাইয়া বংশের প্রতিষ্ঠাতাকে মুয়াবিয়া। কে বলছি ভাইয়া? মুয়াবিয়া। উমাইয়া বংশের প্রতিষ্ঠাতাকে মুয়াবিয়া। প্রশ্ন আসে উমাইয়াদের প্রথম বা শেষ খলিফার নাম কি? তোমাদের হচ্ছে বারবার প্রশ্ন আসে উমাইয়াদের শেষ খলিফার নাম কি? ঠিক আছে, প্রথমটাও দেখেন, প্রথমটা হচ্ছে মুয়াবিয়া, শেষ খলিফা হচ্ছে দ্বিতীয় মারওয়ান। কে বলছি? দ্বিতীয় মারওয়ান। দ্বিতীয় মারওয়ান। এরপরে দেখো উমাইয়া খিলাফতের রাজধানী কোথায় ছিল? উমাইয়া খিলাফতের রাজধানী ছিল হচ্ছে মূলত দামেস্কে। কোথায়? দামেস্কে। দামেস্কে। দামেস্কে, মন থেকে ভুলো না যেন ভাইয়া। এরপর দেখো কত খ্রিস্টাব্দে কারবালার বিয়োগান্তক ঘটনাটি ঘটেছিল? কত খ্রিস্টাব্দে? 680 খ্রিস্টাব্দে কারবালার বিয়োগান্তক ঘটনাটি ঘটে। কারবালার যে বিয়োগান্তক ঘটনাটি ঘটে সেটি ঘটেছিল হচ্ছে মূলত 680 খ্রিস্টাব্দে। 680 খ্রিস্টাব্দে। তোমাদের কিন্তু আমি কিন্তু সরে সরে বারবার সরে সরে কিন্তু স্ক্রিনশট নেওয়ার টাইম দিচ্ছি। এরপরে দেখো, এরপরে হচ্ছে তোমার জ্ঞানমূলক প্রশ্ন আরো। কুব্বাতুস সাহারা, এই যে এই দুইটি সর্বশেষ চতুর্থ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন। কুব্বাতুস সাহারা মূলত কি? কুব্বাতুস সাহারা মূলত কি? এটি কি তোমাদের এমনি দেখতে কেমন লাগে? এটি হয়তো কিছুর নাম বা কোনো মসজিদের নাম এরকম না, কিন্তু সেটা কিন্তু মসজিদ নয়। তোমাদের কিন্তু ভাই এখনো বলে দিচ্ছি, এটা হচ্ছে একটা স্মৃতিস্তম্ভ। কি স্মৃতিস্তম্ভ? তোমাদের কিন্তু বলে দিতে পারে, এভাবে আসতে পারে যে কুব্বাতুস সাহারা হলো মসজিদ বা গির্জা, বা তোমাদের আসতে পারে হচ্ছে অট্টালিকা, বা তোমাদের আসতে পারে সর্বশেষ দিতে পারে স্মৃতিস্তম্ভ। তাহলে উত্তর করবে কোনটি ভাই? স্মৃতিস্তম্ভ। দেখো স্মৃতিস্তম্ভ, কি বলছি? স্মৃতিস্তম্ভ। 691 খ্রিস্টাব্দে উমাইয়া খলিফা আব্দুল মালিকের জেরুজালেমে নির্মিত অষ্টকোণাকৃতির, তার মানে এটার কয়টি কোণ ছিল? 8টি কোণ ছিল। অষ্টকোণাকৃতির স্মৃতিস্তম্ভটি মূলত কি নামে পরিচিত? কুব্বাতুস সাহারা নামে পরিচিত, বা ডোম অফ দ্য রক। ইংরেজিতে কি বলা হয়? ডোম অফ দ্য রক। তোমাদের যদি প্রশ্ন আসে ডোম অফ দ্য রক বলা হয় মূলত কোনটিকে? কুব্বাতুস সাহারাকে ডোম অফ দ্য রক বলা হয়। বা ডোম অফ দ্য রক বলতে কি বোঝায়? এভাবে আসতে পারে অনুধাবনমূলক প্রশ্নে। বা কুব্বাতুস সাহারা বলতে কি বোঝায়? অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। কুব্বাতুস সাহারা বলতে কি বোঝায়? ব্যাখ্যা করো। কোথায় ভাই? এই প্রশ্নটি অনুধাবনমূলক প্রশ্নের জন্য সমসংখ্যক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপর দেখো কোন খলিফা সর্বপ্রথম টাকশাল গঠন করেছিলেন? কোন খলিফা সর্বপ্রথম টাকশাল? টাকশাল মানে কি ভাই? টাকা উৎপাদন কেন্দ্র। টাকা উৎপাদন কেন্দ্র। টাকা উৎপাদন কেন্দ্র। টাকা উৎপাদন কেন্দ্র কোনটি? বলা হয় মূলত টাকশালকে। উমাইয়া খলিফা আব্দুল মালিক সর্বপ্রথম কি করেছিলেন? টাকশাল গঠন করেছিলেন। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার তোমাদের। এরপরে যাচ্ছে হচ্ছে পরবর্তী স্লাইডে। দেখো যে সময়টুকু আছে সেই সময়টুকুর মধ্যে ইনশাল্লাহ আলোচনা শেষ করার চেষ্টা করব। ঠিক আছে, দেখো প্রথম আসছি কাকে এবং কেন।
রাজেন্দ্র বলা হয়? ব্যাখ্যা করো। দেখো, উমাইয়া খলিফা আব্দুল মালিককে রাজেন্দ্র বলা হয়। কাকে? উমাইয়া খলিফা আব্দুল মালিককে কি বলা হয়? রাজেন্দ্র বলা হয়। কারণ হচ্ছে তার পরবর্তী 4 জন খলিফাই ছিলেন হচ্ছে তার পুত্র। অর্থাৎ রাজেন্দ্র বলার একটি কারণ, তার যে 4 জন পুত্র ছিল, তার 4 জন পুত্রই পরবর্তীতে তার পিতার মৃত্যুর পরে খলিফা নির্বাচিত হয়েছিলেন। আর এই কারণে খলিফা আব্দুল মালিককে কি বলা হয়? রাজেন্দ্র বলা হয়। ভাই কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার ভাইয়া? ভাইয়া কিন্তু স্লাইডে এত সুন্দরভাবে নিয়ে আসছি, তোমরা যেন একদম সহজে কিন্তু বুঝতে পারো। ঠিক আছে, এরপর দেখো, খলিফা আব্দুল মালিকের মৃত্যুর পর তার 4 পুত্র পর্যায়ক্রমে উমাইয়া খিলাফতে অধিষ্ঠিত হয়েছিলেন। তারা হলেন আল ওয়ালিদ, সুলাইমান, দ্বিতীয় ইয়াজিদ এবং হিশাম। তাদের সুযোগ্য নেতৃত্বে উমাইয়া খিলাফত স্বর্ণ শিখরে পৌঁছায়। আর এই কারণে আব্দুল মালিককে কি বলা হয়? রাজেন্দ্র বলা হয়। ঠিক আছে ভাইয়া, 4th চ্যাপ্টার করানোর জন্য অনেক ধন্যবাদ। ওকে, ধন্যবাদ আপু। এরপর দেখো, এরপর হচ্ছে দ্বিতীয় প্রশ্ন, কোন উমাইয়া খলিফাকে আশীর্বাদের ছাবি বলা হতো এবং কেন? এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের মূলত ভাই ঘুরে ফিরে আসবে, ঘুরে ফিরে এই প্রশ্নগুলো আসবে। ঠিক আছে, কোন উমাইয়া খলিফাকে দ্বিতীয় আশীর্বাদের ছাবি বলা হতো এবং কেন বলা হয়? দেখো, ইরাকের বন্দী কতগুলো ছিল, ইরাকে বন্দীদের মুক্তিদানের জন্য খলিফা সুলাইমানকে, অর্থাৎ খলিফা সুলাইমান কার পুত্র? আব্দুল মালিকের পুত্র। আব্দুল মালিকের পুত্র যে সুলাইমান ছিল, এই সুলাইমানকে কি বলা হয়? আবার আশীর্বাদের ছাবি বলা হয়। কেন বলা হয়? দেখো, উমাইয়া যে শাসন আমল ছিল, তখন ইরাকের শাসনকর্তা কে ছিল? হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ কুফা এবং বসরায় ইসলামের 4র্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে অনুসরণকারী ছিল, অনুসারীদের কি করে বিদ্রোহ দমন করেছিল। অর্থাৎ হযরত এই যে কি ছিল, একটা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় আছে, সেখানে হচ্ছে আমরা পড়েছি হচ্ছে কি পড়েছি, 632 খ্রিস্টাব্দ থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত যে যুগটা ছিল সেটা হচ্ছে খুলাফায়ে রাশেদার যুগ, অর্থাৎ 30 বছর। এই যে 30 বছর যে যুগটা ছিল সেটা হচ্ছে খুলাফায়ে রাশেদার যুগ। খুলাফায়ে রাশেদার যুগের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুয়াবিয়ার অসংখ্য দ্বন্দ্ব হয়েছিল। এই দ্বন্দ্বের পর হচ্ছে কি হয়েছিল, এই যে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা হয়েছিল। এই যে উমাইয়াদের বিরুদ্ধে হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সমর্থকগণ ছিল, তারা হচ্ছে বারবার বিদ্রোহ ঘোষণা করছিল। এই যে বিদ্রোহের জবাবদানের জন্য হযরত কি করছিল, এই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারীদের বিদ্রোহ দমন করেছিল কে? হাজ্জাজ বিন ইউসুফ। তিনি কিভাবে দমন করেছিলেন? দেখো, এই সময় তিনি এই যে হাজ্জাজ বিন ইউসুফ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক হাজার লক্ষ অনুসারীদেরকে তিনি জেলে বন্দী করেছিলেন। কি বন্দী করেছিলেন ভাই? জেলে বন্দী করেছিলেন। এই যে জেলে বন্দী করার পরে যখন খলিফা সুলাইমান ক্ষমতায় আসলেন, এই যে জেল বন্দীদেরকে তিনি কি করে দিয়েছিলেন? মুক্ত করে দিয়েছিলেন। এই যে মুক্ত করে দেন, আর এই কারণে তাকে কি বলা হয়? আশীর্বাদের ছাবি বলা হয়। আশা করি ভাই ক্লিয়ার। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে যা জানো লিখো। একটু আগে পড়ছি না হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে, এবার একটু দেখে না। হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন একজন যেমন প্রশাসক ছিলেন, তিনি একজন রাজনীতিবিদ ছিলেন এবং পাশাপাশি উমাইয়া খিলাফতের প্রতিরক্ষা মন্ত্রী। হাজ্জাজ বিন ইউসুফ উমাইয়া খলিফা আব্দুল মালিক এবং ওয়ালিদের খিলাফতকালে পূর্বাঞ্চলীয় শাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিদ্রোহ দমন এবং সাম্রাজ্য সম্প্রসারণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি উমাইয়া বংশকে পতনের হাত থেকে তিনি কি করেছিলেন? রক্ষা করেন এবং গৌরবের পথে পরিচালিত করেছিলেন। এরপর দেখো, হিমারি এবং মুদারিয়া দ্বন্দ্বের কারণ। হিমারিও, আমি হচ্ছে যখন পেড বেসে ক্লাস নিয়েছিলাম, অনেকে প্রশ্ন করেছিল হিমারি এবং মুদারিয়া কি মূলত। দেখো, তোমাদেরকে হয়তো আমি ক্লিয়ারলি উত্তর দিয়েছিলাম। পরস্পর বিরোধী স্বার্থ সংশ্লিষ্ট কারণে উত্তর আরবীয় মুদারিয় এবং দক্ষিণ আরবীয় হিমারিয়াদের মধ্যে দীর্ঘদিন ধরে শত্রুতা এবং প্রতিদ্বন্দ্বিতা চলে আসছিল। কিংবা শত্রুতা এবং প্রতিদ্বন্দ্বিতা চলে আসছিল। উমাইয়া খলিফাগণ নিঃস্বার্থে পুনরায় এদের মধ্যকার বিরোধ উস্কে দিয়েছিল। তবে এই যে দেখো, এই যে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল, আবার যখন উমাইয়া খলিফাগণ আসলো, তারা আবার সেই চরম দ্বন্দ্বকে আবার কি দিল? উস্কে দিল। এর ফলে তারা কিন্তু উমাইয়ারা কিন্তু তবু বেশিরভাগ সুযোগ সুবিধা পায়নি। এই বিচারে ঘৃণ্য তৎপরতা উমাইয়া রাজবংশের জন্য কোনো সুফল বয়ে আনেনি, বরং এটি তাদের পতনের আরেকটি নিয়ামক হিসেবে কাজ করেছিল। ঠিক আছে, তারা কিন্তু উল্টো গর্তে পড়ে গিয়েছিল। এরপরে দেখো, অনুধাবনমূলক আরেকটি প্রশ্ন, কারবালার কাহিনী সম্পর্কে যা জানো লিখো। কারবালার যে বিয়োগান্ত কাহিনী আছে সে সম্পর্কে একটু দ্রুত এসএস নিয়ে নাও, তোমরা অবশ্যই জানতে পারবা। দেখো, কারবালার কাহিনী সম্পর্কে, কারবালার যুদ্ধে করুণভাবে মুসলমানদেরকে হত্যা করা হয়েছিল এবং অত্যন্ত নিষ্ঠুরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র অর্থাৎ নাতি ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিরচ্ছেদ করা হয়েছিল।
ঠিক আছে। ইয়াজিদ বাহিনী ফুরাত নদীর পাড় দখল করে ইমাম হুসাইনের যে বাহিনী ছিল সে বাহিনীকে পানি থেকে বঞ্চিত করে, ফলে পানির অভাবে ইমাম হুসেনের ভ্রাতুষ্পুত্র কাসেম মৃত্যুবরণ করেন। পরে ইমাম হুসেন নিজ পুত্র শিশু আসগরকে নিয়ে পানির জন্য গেলে ইয়াজিদের নির্দেশে পাপিষ্ঠ যে সীমার তিনি তরবারি দ্বারা ইমাম হুসেনের কি করেছিল, শিরচ্ছেদ করেছিল। এ হচ্ছে মূলত কথা। এরপরে দেখো প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। এবার আমরা সরাসরি চলে আসছি কোথায়, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে। এই যে কোটি ভাইয়া প্রশ্ন আলোচনা করেছি পূর্বে, যদি ভাই তোমাদের 5টি মাত্র কয়টি, 5টি, চতুর্থ অধ্যায় থেকে তোমাদের যদি অনুধাবনমূলক প্রশ্ন হয়ে থাকে ইনশাল্লাহ এখান থেকে এই 5টি থেকে হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া। আর কিন্তু একটা বিষয় মনে রাখবা, চতুর্থ অধ্যায়ে যখন প্রশ্ন করবে তোমাদের কিন্তু বিগত যে প্রথম 3টি অধ্যায়ে আমি যে বেশি পড়িয়েছি কিন্তু ওইটার থেকে কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন চতুর্থ অধ্যায়ের কিন্তু ঢুকিয়ে দিতে পারে অনুধাবনমূলক প্রশ্নে। ঠিক আছে, এজন্য ওই অধ্যায়গুলোতে একটু বেশি পড়িয়েছি, এই অধ্যায়ে কম পড়ালেও তার মানে কোনো সমস্যা নেই। এবার দেখো সিফিনের যুদ্ধে হয়েছিল কত খ্রিস্টাব্দে, 657 খ্রিস্টাব্দে হযরত আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে। এই যে তাদের কারণ এবং ওই যে সিফিনের যুদ্ধ হয়েছিল সেটির কারণ এবং ফলাফল সম্পর্কে তোমরা প্রথমে জেনে নিবা, একটু পড়বা ভাইয়া। পড়ার পর তাহলে এই যে উদ্দীপক, সেই উদ্দীপকেরই তোমরা কিন্তু উত্তর করতে পারবা। দেখো তো এসএস ডান ভাইয়া। আচ্ছা, আমি কি প্রশ্নগুলো সলভ করে দিব, কিন্তু তোমাদের প্রশ্ন যদি সলভ করে দিই তাহলে তোমরা এসএস নেওয়ার সুযোগ পাবা না ভাইয়া। ঠিক আছে, দেখো সৃজনফল একের আলোকে সৃজনশীল প্রশ্ন কি দিছি, পলাশীর যুদ্ধ বাংলার ভাগ্য কাছে এক চরম বিপর্যয় ডেকে আনায়। 1757 সালে সংঘটিত যুদ্ধে মীর জাফরের শর্তাপন্ন। অর্থাৎ এখানে একটা বিষয় তোমরা লক্ষ্য করবা, এই উদ্দীপকে মূলত কি বোঝাতে যাচ্ছে, এই উদ্দীপকটা বোঝাতে যাচ্ছে ইসলামের যে স্বর্ণালী যুগ ছিল সেই স্বর্ণালী যুগের অবসান ঘটেছিল। অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর মধ্য দিয়ে সেই স্বর্ণালী যুগের অবসান ঘটে এবং পরবর্তীতে ওই যে মুয়াবিয়ারা ক্ষমতায় এসে যে যুগটি শুরু করেছিল, রাজতন্ত্রের সূত্রপাত করেছিল, তারা সেই যুগটি হচ্ছে ইসলামের যে পূর্বের যে স্বর্ণালী যুগ ছিল সেটি থেকে একদম সম্পূর্ণ ভিন্ন, এবং সেই স্বর্ণালী যুগকে তারা পিছনে ফেলে হচ্ছে এই অন্ধকার যুগের আবার সূচনা করেছিল। এই বিষয়টি হচ্ছে তোমরা এখানে লক্ষ্য করতে পারবে উদ্দীপকে বর্ণিত যুদ্ধের সাথে ইসলামের ইতিহাসে কোন যুদ্ধের মিল রয়েছে। তোমরা অবশ্যই সেটিতে দেখতে পাচ্ছ সিফিনের যুদ্ধ, যেটা হচ্ছে হযরত আলী এবং মুয়াবিয়ার মধ্যে হয়েছিল 657 খ্রিস্টাব্দে। ঠিক আছে ভাইয়া। এরপর দেখো তুমি কি মনে করো উদ্দীপকের যুদ্ধের মতো উক্ত যুদ্ধের ফলেও ইসলামের এক নতুন ব্যবস্থার যাত্রা শুরু হয়? হ্যাঁ, অবশ্যই ইসলামের এক যে নতুন যে কি হয়েছিল, উক্ত যুদ্ধের ফলে ইসলামের এক নতুন শাসন ব্যবস্থার যাত্রা শুরু হয়েছিল। সেটি কি যুদ্ধ, কি বলছি ভাই, যে নতুন যাত্রাটি শুরু হয়েছিল সেটি কি ছিল, এই যে মুয়াবিয়ার উমাইয়া খিলাফতের যাত্রা শুরু হয়েছিল। পূর্বের যে মুসলিমদের যে শাসন, যে স্বর্ণালী যুগ ছিল সেটি কিন্তু শেষ হয়ে গিয়েছিল। ঠিক আছে, এরপরে দেখে নাও ভাইয়া আরেকটি প্রশ্ন তোমরা, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা ও বিস্তারে মুয়াবিয়ার ভূমিকা এবং তার প্রশাসনিক সংস্কার এবং শাসন নীতি। তন্মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ দেখবা হচ্ছে ইয়াজিদের চারিত্রিক বৈশিষ্ট্যটা। ঠিক আছে, একটু দ্রুত এসএস নিয়ে নাও। বেস্ট ক্লাস ছিল, সবকিছু এত ইজিলি বুঝছি, ধন্যবাদ আপু। এরপরে দেখো আমি কিন্তু তোমাদের স্ক্রিনশটের টাইম দিচ্ছি, একটু দ্রুত স্ক্রিনশট নিয়ে নিবা, যেহেতু আমাদের ইতিমধ্যে কিন্তু আমার টাইম শেষ। তোমাদের স্ক্রিনশটের জন্য যে টাইমগুলো দিচ্ছে একটু দ্রুত স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, এরপরে হচ্ছে আমি 4 নাম্বার প্রশ্নের জন্য একটু টাইম দিচ্ছি। ভাইয়া ক্লাস শেষ করেন না, ভাইয়া ক্লাস শেষ করেন না। ওকে, ঠিক আছে, সর্বশেষ প্রশ্ন, এটির একটু স্ক্রিনশট নিয়ে নাও দ্রুত। ঠিক আছে, আজকে যে ভাইয়া মূলত 4টি অধ্যায়ের তোমাদেরকে সাজেশন দিয়ে দিলাম, এই 4টি অধ্যায়কে তোমরা পূর্ণাঙ্গভাবে কি বলছি ভাইয়া ফলো করবা, এবং যে ভাইয়া যে ট্রিক্সগুলো বলেছি তোমরা সেগুলো ফলো করবা। ইনশাল্লাহ তোমরা, আমার বিশ্বাস তোমরা অবশ্যই উপকৃত হবা। ঠিক আছে ভাইয়া, তোমরা আর এখনো পর্যন্ত তোমরা যারা FRB 3 কোর্স সম্পর্কে জানো না, তোমাদের জন্য আবারও আমি ডিটেলসটি একটু বলে দিচ্ছি। এই যে ভর্তি পদ্ধতি তোমরা এখন দেখতে পাচ্ছ, এবং আমাদের যে যে কোর্সগুলো রয়েছে, গ্রুপ কোর্স, তারপর কম্বো কোর্স এবং পাশাপাশি হচ্ছে বান্ডেল কোর্স, সব কোর্সে কিন্তু এখন
10%, এই যে দেওয়া আছে কোর্স ফি সেটা আরো কম, অর্থাৎ আরো 10% ছাড়া কিন্তু তোমাদের ভর্তি চলছে। সো তোমরা যারা এখনো ভর্তি হওনি একটু দ্রুত এনরোল করে ফেলবা, যেহেতু আমাদের ক্লাস কিন্তু চলমান রয়েছে। সো আজকের ক্লাসটি তোমরা কেমন উপভোগ করলা বা একটু দ্রুত কমেন্টে জানিয়ে দেবা। আর তোমরা এই যে ক্লাসগুলো চলমান রয়েছে 36 ঘন্টার লাইভ ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে তাও একটু তোমরা অবশ্যই জানিয়ে দেবা। এবং পাশাপাশি যারা এখনো পর্যন্ত তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাওনি, পরবর্তী যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসসমূহে তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দিবা এবং মেনশন দিয়ে ক্লাসে নিয়ে আসবা। সো তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তীতে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নাসির ভাইয়ের জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম সবাইকে।